Yo bacha party, welcome to our amazing platform of PW Bangla Foundation YouTube channel. তোমাদের নতুন যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের সকলকে অনেক ওয়েলকাম আমাদের প্ল্যাটফর্মে। তোমরা সকলেই জানো যে 2024 এর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, তো 2025 এর জন্য যারা প্রিপেয়ার হচ্ছে তাদের জন্য একটা খুব সুন্দর আমরা সিরিজ নিয়ে এসেছি। দেখো তোমাদের মানে চ্যাপ্টার ওয়াইজ পুরো ডিটেল লেকচার আমরা অলরেডি চ্যানেলে আপলোড রয়েছে, কিন্তু যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা বিশেষ করে আলোচনা করব। তো এইটা নিয়েই আমাদের মেন সিরিজটা, তোমরা অলরেডি বেশ কিছু লেকচার দেখে নিয়েছো এই সিরিজের, যেখানে আমরা ক্লাস 10-এর, আমি তো ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্সের পার্টের আলোচনা করব। ক্লাস 10-এর আমাদের সিলেবাসে ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্সের সিলেবাসে বেশ কিছু চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক রয়েছে, তো সেই টপিকগুলোকেই তুলে আমরা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে, যেখান থেকে পরের বছর কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো তোমরা নিশ্চয়ই পড়াশোনা খুব ভালো করে শুরু করে দিয়েছো, আর তো আমিও তোমাদের সাথে, আমি তোমাদের সুহেনা ম্যাম, আমরা অলরেডি তোমরা হয়তো আগের ইয়েতে দেখেছো, তো আমি তোমাদের সুহেনা ম্যাম তোমাদের নতুন ফিজিক্স স্টার্ট করছি, অর্থাৎ নতুন ব্যাচে ফিজিক্সের প্রথম চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে স্টার্ট করছি আমার ফার্স্ট লেকচার। ওকে, তো বুঝতেই পারছো আমাদের প্রথম যে ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্সের যে চ্যাপ্টারটা রয়েছে, যেটা যদিও ফিজিক্সের চ্যাপ্টার নয়, কারণ সেটা হচ্ছে একটা ভূগোলের চ্যাপ্টার, যদি তোমরা এটা জিওগ্রাফিতেও কিন্তু এই সেম চ্যাপ্টারটা বায়ুমণ্ডল বলে একদম ডিটেলসে পড়েছো অলরেডি হয়তো। তো সেই চ্যাপ্টারটারই কিছু একটা ছোট্ট পার্ট নিয়ে আমি একটু আলোচনা করছি। এটা কিন্তু ডিটেলস লেকচার অলরেডি আপলোড করা রয়েছে, মানে পুরো চ্যাপ্টারটা লেকচার, তোমরা সেখান থেকে পুরো চ্যাপ্টারটা লেকচার দেখে নিতে পারো। আর আমি আজকে এখানে কিন্তু এই চ্যাপ্টারের একটু সামান্য পার্ট, যেটা 2025-এর জন্য ইম্পর্টেন্ট, তো সেই জিনিসটাকে নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো দেখা যাক তাহলে আজকে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনটা, যেটাতে এই বছরও কোশ্চেন, মানে যেই টপিকটা নিয়ে প্রত্যেক বছর কোশ্চেন থাকে, মানে হেন কোনো বছর নেই। দেখো এই চ্যাপ্টার থেকে তো আর মেনলি আমাদের বড় কোশ্চেন থাকে না, বা সেরকম কোনো ডিফিকাল্ট কোশ্চেন থাকে না। এই চ্যাপ্টারটা হচ্ছে একটা মানে সহজের থেকেও সহজতর চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে মেনলি আমাদের যেই টপিক রয়েছে সেটা হচ্ছে, প্রথমে আছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের পর আছে বায়ুমণ্ডলের গঠন এবং তার প্রত্যেকটা স্তরের পুরো ডিটেলস আলোচনা রয়েছে, এবং তারপরে রয়েছে আমাদের ওজোন স্তর সম্পর্কে একদম সম্পূর্ণ ডিটেলস আলোচনা রয়েছে, এবং ওজোন স্তর কিভাবে ধ্বংস হয় তার কারণ সম্পর্কেও সম্পূর্ণ ডিটেলস আলোচনা রয়েছে, এবং যেটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আর তারপরে রয়েছে আমাদের গ্রিন হাউস সম্পর্কে, গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে, গ্রিন হাউস এফেক্টের কি উপযোগিতা আছে, কি অপকারিতা আছে, এবং গ্রিন হাউস এফেক্ট কি প্রভাব, এবং সেটাকে কিভাবে কমানো সম্ভব, কি কি পদ্ধতির দ্বারা আমরা গ্রিন হাউস এফেক্ট কমাতে পারি, তো সেটা রয়েছে। এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শক্তির ব্যবহার, তো মানে মেনলি শক্তির উৎসের ব্যবহার, যেখানে আমরা মেনলি পড়বো অপ্রচলিত শক্তিগুলো সম্পর্কে। দেখো প্রচলিত শক্তি সম্পর্কে আমরা সকলেই জানি, যেমন কয়লা, পেট্রোলিয়াম, হেনা তেনা, তো এগুলো সম্পর্কে আমরা ছোটবেলায় ডিটেলসে পড়েছি, যে কয়লা কিভাবে আবিষ্কার হয়েছিল, কয়লার উৎস কি, হেনা তেনা, এগুলো সমস্ত কিছু আমরা জানি। কিন্তু আমরা অপ্রচলিত শক্তিগুলো সম্পর্কে, যেমন কারা কারা সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, জলবিদ্যুৎ শক্তি, এই সমস্ত শক্তিগুলোকে নিয়ে কিন্তু আমরা এই একদম লাস্ট টপিকে আলোচনা করব। আজকে নয়, আজ আমি পুরো চ্যাপ্টারটার ডিটেলস বললাম যে এই টপিকগুলো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। এবারে আগের বার, মানে এই বছর আর কি, আগের বার বলছে তোমাদের কাছে 2024 সালে যে পরীক্ষা এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো এসছে, সেগুলো হচ্ছে মেনলি বায়ুমণ্ডল থেকে এসছে। সেখান থেকে একটা এমসিকিউ এসছে, বায়ুমণ্ডলের ওখান থেকে এসছে হচ্ছে তোমার একটা রিয়াকশন এসছে, সেটা আমি যখন পড়াতে বলে দেবো যে কোন জায়গা থেকে কোশ্চেন এসছে। তো এবারে যেই জায়গা থেকে এখানে সব সময় কোশ্চেন আসে সেটা হচ্ছে বায়ুমণ্ডল পার্টটা থেকে। এখান থেকে সব সময় কোনো না কোনো, মানে প্রত্যেক বছর না কোনো এমসিকিউ দেবে, নয় শর্ট কোশ্চেন দেবে, মানে কিছু না কিছু একটা কোশ্চেন থাকবেই। আর যেটা থেকে কোশ্চেন থাকে সেটা হচ্ছে ওই শক্তির ব্যবহার থেকে কিছু শর্ট কোশ্চেন থাকে। এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো ব্রড কোশ্চেন থাকে না, ঠিক আছে। তো দেখি আজকের
এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনটা যেটা নিয়ে আজকে আলোচনা হবে, তো সেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল ও তার গঠন সম্পর্কে, এবং এখানেই শেষ নয়, এবং রয়েছে গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে। এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু সবেমাত্র শীত শেষ হলো আর এখনই প্রচন্ড গরম পড়ে গেছে, মানে শীত যেতে না যেতেই আমাদের এখানে কলকাতায় তো প্রচন্ড গরম পড়ে গেছে, ঠিক আছে, সে ফ্যান চালাতে হচ্ছে, মানে ফেব্রুয়ারি মাসও একদম কমপ্লিট যেতে দিচ্ছে না, তার আগে থেকেই গরম পড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট। এবার এটা সম্পর্কে কিন্তু আজকে আমরা ডিটেলস পড়বো, যদিও এই টপিক দুটো হচ্ছে তোমাদের জল ভাত টপিক, মানে দুধে ভাতে টপিক আর কি, মানে তোমরা মানে প্রচুরবার পড়েছো আর প্রচুর জানো, বাট তাও একবার চট করে চট জলদি রিভিশন করে নাও আমার সাথে সাথে, ঠিক আছে। তো প্রথম আমরা পড়বো যেটা থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, সেটা হচ্ছে বায়ুমণ্ডল এবং তার গঠন সম্পর্কে। এই গঠনের মধ্যে মেনলি রয়েছে যে স্তরগুলোর নাম, স্তরগুলোর সম্পর্কে ডিটেলস আলোচনা, এবং সেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে, মানে প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্য থেকে কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো এমসিকিউ, এসএকিউ, ভিএসএকিউ চলে আসে, ঠিক আছে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকে আমরা যে যে কন্টেন্ট রয়েছে, মানে টপিক টু বি কভার্ড আজকে, সেটা হচ্ছে বায়ুমণ্ডল, তার গঠন, ওজোন স্তর, ওজোন স্তর ধ্বংসের কারণ, মানে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়েছে, ওজোন স্তর কোথায় অবস্থিত, মানে কোন স্তরে আর কি ওজোন স্তরটা রয়েছে, এবং ওজোন অণু কিভাবে সৃষ্টি হলো, ওজোন অণু কিভাবে ইজিলি ধ্বংস হয়ে যায়, মানে কার জন্য এত তাড়াতাড়ি ধ্বংস হচ্ছে, আর তার ফলে যে ওজোন হোল সৃষ্টি হচ্ছে সেটার কি ব্যাড এফেক্ট থাকতে পারে আমাদের মানবিক জীবনে এবং মানে জীব জগতের ক্ষেত্রে, পৃথিবীতে আর কি এর কি ব্যাড এফেক্ট থাকতে পারে সেটা সম্পর্কে পড়বো। এবং এই যে লেখাই আছে ওজোন স্তর ক্ষতিকারক, ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আর কি পড়বো, এবং লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে। গ্রিন হাউস এফেক্টটা কি, কিভাবে হয়, এবং গ্রিন হাউস এফেক্ট যদি নাই থাকতো তাহলে আমাদের কি প্রবলেম হতো, যদি মানে বেশি পরিমাণে হয়ে যাচ্ছে যেমন এখন হচ্ছে, মানে এখন আমাদের পৃথিবীর হচ্ছে এই অবস্থা যে গ্রিন হাউস এফেক্টের পরিমাণ মাত্রা বেড়ে গেছে, মাত্রাতিরিক্ত হয়ে গেছে। তো কোনো কিছুই বেশি হওয়া ভালো না, মানে বলে না যে কম খেলে যেরকম পেট ইয়ে থাকে, আবার বেশি মানে পেট অভুক্ত থাকে, আবার বেশি খেলেও কিন্তু পেট আইধাই হয়ে যায়। তো কোনোটাই একটা ব্যালেন্স থাকা উচিত, তো সেটাই হচ্ছে গ্রিন হাউস এফেক্টের ক্ষেত্রেও তাই, একটা ব্যালেন্সে থাকা উচিত, বাট সেটা থেকে বেশি হয়ে গেছে ফলে আমাদের ক্ষেত্রে সেটা প্রবলেমেটিক হয়ে গেছে। এবং সেই প্রবলেমটা কি, সেটা হচ্ছে আমাদের মেন প্রবলেম, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, যেটার জন্য আমরা এখনো মানে প্রচন্ড পরিমাণে ভুক্তভোগী। তো এই টপিকগুলো সম্পর্কে পড়বো, বাট আজকে আমরা কিন্তু শক্তির ব্যবহার সম্পর্কে পড়বো না, কারণ শক্তির ব্যবহার থেকে যা যা জিনিসগুলো রয়েছে সেগুলো অলরেডি তোমরা খুব সহজ জিনিস, যেমন সৌরশক্তি কি, বায়ু শক্তি কি, জোয়ার ভাটা শক্তি কি, এগুলো তোমরা অলরেডি বই থেকে পড়েও ইজিলি মুখস্থ করে নিতে পারবে বা পড়ে নিতে পারবে। তো এইটা হচ্ছে আমাদের মেনলি একটু বোঝার জায়গা, তো ওই জন্য আমি একটু বুঝিয়ে দিই। তো প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে বায়ুমণ্ডল সম্পর্কে জানবো, যে বায়ুমণ্ডল কি জিনিস। এই যে আমাদের চারপাশে এত সুন্দর হাওয়া দেয়, গঙ্গার পাড়ে এত সুন্দর হাওয়া খেতে যায় মানুষের, তো সেই বায়ু, এটা কি তাহলে হাওয়া খেতে যাওয়া মানে কি, তার মানে আমাদের চারপাশে ঘিরে বায়ুমণ্ডল রয়েছে। তো এই বায়ুমণ্ডলটা কেন রয়েছে, মানে আমাদের পৃথিবীকে ঘিরে একদম চাদরের মতো একটা সমুদ্র, মানে একটা বিশাল সমুদ্র সেই একদম ঘিরে রেখেছে পুরো পৃথিবীকে ঘিরে, ঠিক আছে। যেমন আমি একটা ছবি দিয়েছিলাম, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো পৃথিবীকে ঘিরে একদম যেন একটা সমুদ্রের, বায়ুর সমুদ্রের মতো পৃথিবীকে কেউ ঘিরে রেখেছে। তো এটাই হচ্ছে বায়ুমণ্ডল। এবার বায়ুমণ্ডলের মধ্যে অসংখ্য পরিমাণে গ্যাসিয়াস মলিকিউলস থাকে, শুধুমাত্র যে গ্যাস থাকে সেটা কিন্তু না, তা সেটা কিন্তু নয়, কারণ গ্যাস ছাড়াও আমাদের বায়ুমণ্ডলে কিন্তু প্রচুর ধুলোবালি থাকে, ধূলিকণা, তারপরে থাকে জলীয় বাষ্প। তাহলে বায়ুমণ্ডলের উপাদানগুলো কি কি, বিভিন্ন গ্যাস, এক নম্বর হচ্ছে উপাদান, কি কি, গ্যাসীয় উপাদান, যার মধ্যে অনেক রকমের গ্যাস রয়েছে, যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে। নাইট্রোজেনের গ্যাসের মাত্রা কিন্তু বায়ুমণ্ডলের সব থেকে বেশি, যেটা কিন্তু 78%-এর কাছাকাছি থাকে। এছাড়া থাকে কি অক্সিজেন গ্যাস, সেটা ছাড়া একদম মানুষ বাঁচতেই পারবে না, গাছও বাঁচতে পারবে না অফকোর্স। তাহলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে প্রায় 21%, যেটা বায়ুমণ্ডলে উপস্থিত। আর কোন গ্যাস থাকে, এছাড়াও থাকে CO2, যেটা একদম মানে দূষক গ্যাস একটা, কিন্তু CO2 ছাড়াও কিন্তু হবে না, মানে বায়ুমণ্ডল মানে অস্তিত্ব বজায় রাখা সম্ভব নয়, বা পৃথিবীতে মানুষের অস্তিত্ব বজায় রাখাও কিন্তু সম্ভব নয়। তো সেটার মাত্রা কিন্তু অনেক কম, 0.03%। এছাড়াও বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাসটা থাকে, যেরকম আর্গন এক্সেট্রা।
ঠিক আছে। এছাড়াও কিন্তু প্রচুর দূষক গ্যাস যেরকম সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, H2S ইত্যাদি প্রচুর গ্যাস থাকে। আমি বেশ কিছু গ্যাসের নাম লিখলাম, তোমরা বাকিগুলো লিখে নিতে পারো। তো এগুলো হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদান। এবারে গ্যাস ছাড়াও তো আরো কিছু থাকে। আর কি উপাদান থাকে সেটা হচ্ছে ধূলিকণা। ধূলিকণা কিন্তু বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে রয়েছে। দেখবে যদি একটা মাটির রাস্তায় বাস যায়, একদম মুখে একদম চারিপাশে ধুলো 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 হয়ে যায়। মানে প্রচন্ড পরিমাণে ধূলিকণা কিন্তু ওড়ে। হ্যাঁ, আমরা হয়তো সবসময় দেখতে পাই না, কারণ এতটাই ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেটা চারিপাশে দেখা যায় না, বাট ফিল করা যায়। দেখবে গা হাত পা ধুলো ধুলো হয়ে যায়। তো আবার যখন প্রচুর ধূলিকণা ওড়ে তখন কিন্তু চোখেই বোঝা যায় যে প্রচুর ধুলো উঠছে। তো সেই বায়ুমণ্ডলে কিন্তু ধূলিকণার মাত্রা প্রচুর। এছাড়া উপাদান কি থাকে? এছাড়া থাকে জলীয় বাষ্প, যেটাও কিন্তু অনেক পরিমাণে থাকে। মানে আমাদের পৃথিবীতে যত পুকুর, নদী, নালা, হেনাতানা সমস্ত কিছু রয়েছে, তো সেগুলোর জলগুলো কি হচ্ছে? সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলেই থেকে যাচ্ছে। সেই জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু বায়ুমণ্ডলে অনেকটাই বেশি। তো সেই জলীয় বাষ্প নিয়েও কিন্তু বায়ুমণ্ডলের উপাদান রয়েছে। এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের উপাদান। এবার বায়ুমণ্ডল কেন পৃথিবীকে ঘিরে রয়েছে? তো তোমরা জানো পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, যার কারণে এই যে আমি মাটিতে দাঁড়িয়ে রয়েছি, তোমরাও মাটিতে দাঁড়িয়ে আছো, আমি এই যে লাফাতে পাচ্ছি, তার মানে কি এই যে লাফিয়ে কি উপরে চলে গেলাম না, আবার ফিরে এলাম মাটিতে। তার কারণ কি? পৃথিবী আমাদেরকে মাধ্যাকর্ষণের সাহায্যে আকর্ষণ করছে। তো সেই রকমই পৃথিবী যে শুধুমাত্র আমাদের আকর্ষণ করছে সেটা তো না, একদম এই যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, ধূলিকণা, জলীয় বাষ্প, পুরো বায়ুমণ্ডলটাকেই কিন্তু পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে একদম চারপাশে ঘিরে রেখেছে, মানে আকর্ষণ করে নিজের ভূপৃষ্ঠের কাছাকাছি রেখে দিয়েছে। তো তার মানে এই বায়ুমণ্ডলের অস্তিত্ব কেন পৃথিবীতে আছে? তার মেন কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণের জন্য কিন্তু পৃথিবীতে বায়ুমণ্ডলের অস্তিত্ব রয়েছে, এবং মাধ্যাকর্ষণের জন্য পৃথিবীকে ঘিরে এত বিশাল বায়ুর সমুদ্র ঘিরে রেখেছে। এবার তোমরা চিন্তা করো যে বায়ুমণ্ডল মধ্যে তো প্রচুর পরিমাণে গ্যাস, ধূলিকণা, হেনাতেনা রয়েছে। এবারে যত মাধ্যাকর্ষণ নিচের দিকে থাকবে, মানে পৃথিবীর মাধ্যাকর্ষণের মাত্রা সব থেকে বেশি কোথায়? খুব নিচের দিকে, মানে কাছাকাছি এলাকায়। মানে পৃথিবী থেকে যত দূরে যাওয়া যায়, ধরো আমি এখানে একটা পৃথিবী আঁকছি, এটা যদি একটা পৃথিবী হয়, তো পৃথিবীর এইরকম পজিশনে মাধ্যাকর্ষণের মাত্রা যেটা হবে, এইরকম পজিশনে মাধ্যাকর্ষণের মাত্রা কম হবে। মানে পৃথিবী থেকে, ভূপৃষ্ঠ থেকে আর কি, যত দূরে যাওয়া যাবে তত কিন্তু আকর্ষণ কমতে থাকে। ওই জন্য বলে না যে লং ডিস্টেন্স রিলেশনশিপে আকর্ষণ আস্তে আস্তে কমতে কমতে ব্যাস কেটে যায়। যদিও এরকম কোনো কথা নেই, বাট আমি একটা এক্সাম্পল দিলাম। সেরকমই পৃথিবীর যে এই আকর্ষণ বলটা, যত পৃথিবী থেকে দূরে যাওয়া যায় তত কিন্তু দুর্বল হতে থাকে। তো তার মানে পৃথিবীর আকর্ষণ বল সব থেকে কাছে হচ্ছে নিচের দিকে, মানে ভূপৃষ্ঠের কাছাকাছি এলাকায়। ঠিক আছে? তো তার মানে মাধ্যাকর্ষণের মাত্রা নিচের দিকে বেশি থাকার কারণে পৃথিবীর যাবতীয় যত গ্যাস, ধূলিকণা, হেনা তেনা সেগুলোকে নিচের দিকে বেশি পরিমাণে রেখে দিচ্ছে। তার কারণ সেই জায়গাটা আকর্ষণের মাত্রা এতটাই বেশি যে সমস্ত কিছু কিন্তু নিচের দিকে বেশি পরিমাণে থাকছে। ফলে নিচের দিকের বায়ুতে কিন্তু বায়ুর ঘনত্ব সব থেকে বেশি হয়। তার কারণ সেখানে অধিকাংশ পরিমাণে মানে অতিরিক্ত আকর্ষণ বলের প্রভাবে প্রচুর পরিমাণে ধূলিকণা, গ্যাসিয়াস মলিকুলস গুলো থেকে শুরু করে জলীয় বাষ্প বেশিরভাগ পরিমাণ কিন্তু ভূপৃষ্ঠের কাছাকাছি এলাকায় থাকে। এবার ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে যাওয়া যায় মাধ্যাকর্ষণের মাত্রা কমতে থাকে। ফলে এগুলোর মানে এই সমস্ত কিছু ডেন্সিটিও কিন্তু বা ঘনত্বও কিন্তু আস্তে আস্তে লো হতে থাকে, অর্থাৎ বায়ুস্তর পাতলা হতে থাকে। নিচের দিকের বায়ুস্তর যতটা না বেশি ঘন বা যার ঘনত্ব যতটা না বেশি, যত উপরের দিকের বায়ুতে যাওয়া যায় তত কিন্তু আস্তে আস্তে ঘনত্ব কমতে থাকে। এবারে সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে উচ্চতার বেসিসে, এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যত উঁচুতে যাওয়া যাবে এই উচ্চতার বেসিসে বায়ুমণ্ডলকে কটা স্তরে, 5টা স্তরে ভাগ করা যায়। ঠিক আছে? যেটা তোমরা ভূগোলে অলরেডি পড়েছো। এবার কি কি স্তরগুলোর নাম লিখে ফেলি। তাহলে বায়ুমণ্ডলের গঠন, উচ্চতার ভিত্তিতে শ্রেণী বিভাগ। কি কি? আমি নিচ থেকে ওপরে লিখছি, নিচ থেকে ওপরে লিখছি। সেটা হচ্ছে মানে নিচের দিকে স্তর হচ্ছে এটা,
এটার অলরেডি কেটে গেছে, যাই হোক ছবিটা, প্রথম স্তরটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। তাহলে নিচের স্তর, সব থেকে নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার কিছুটা রিজিয়ন বলা হয়, ধরা হয় যে ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 16 কিলোমিটার বা কোনো কোনো জায়গায় 20 কিলোমিটারও লেখা থাকে, তো সেই পর্যন্ত হচ্ছে ট্রপোস্ফিয়ার রিজিয়নটা অন্তর্গত। তার ট্রপোস্ফিয়ারের পরের রিজিয়নটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের অঞ্চলটাকে বলা হয় মেসোস্ফিয়ার। এগুলো পড়েছো অলরেডি, না যদি মনে থাকে তাহলে আর কিছু বলার নেই। তারপরেরটা কি? থার্মোস্ফিয়ার। থার্মো 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 স্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারের আবার একটা নাম আছে, এগুলো প্রত্যেকটারই অন্য অন্য করে নাম আছে। ঠিক আছে, আমি সেগুলো লিখে দিচ্ছি। ট্রপোস্ফিয়ারকে বলা হয়, অন্য কালি দিয়ে লিখবো, ওগুলো কালি দিয়েছে, ইউজ করতে হবে তো, ক্ষুব্ধমণ্ডল। পাশাপাশি লিখে দিচ্ছি। হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে শান্তমণ্ডল। সবকটা দুটো দুটো নাম, একটা হচ্ছে ভালো নাম, একটা হচ্ছে ডাক নাম। মেসোস্ফিয়ারের নাম হচ্ছে শীতল মণ্ডল, বা এটাকে মধ্যমণ্ডলও বলা হয়। ঠিক আছে, মেসোস্ফিয়ারটাকে। থার্মোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। ভালো নাম আর একটা ডাক নাম, তোমাদেরও যেরকম একটা ভালো নাম একটা ডাক নাম আছে সেরকমই। আর লাস্ট যে স্তরটা সেটাকে বলা হয় এক্সোস্ফিয়ার। এই তোদের ডাক নাম কি রে, আমাকে কমেন্টে জানাবি তো। আমার একটা জঘন্য ডাক নাম আছে। এক্সোস্ফিয়ারের সব থেকে বাইরের, সব থেকে ওপরের অঞ্চল, সেই জন্য এটাকে বলা হয় বহির্মণ্ডল। আমার যে ডাক নামটা সেটা কিন্তু অতিরিক্ত জঘন্য, তাই বলবো না। তোদেরটা বল, তাহলে বলবো। ঠিক আছে, কমেন্টেই বলবো। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে আমাদের উচ্চতার বেসিসে বায়ুমণ্ডলের 5টা ভাগ। এবারে আমরা উচ্চতার বেসিসে করে ফেললাম, এবারে আমরা রাসায়নিক ধর্মের, অর্থাৎ রাসায়নিক পদার্থের বা রাসায়নিক উপাদানের ভিত্তিতে আমরা কিন্তু দুটো রকম ভাবে ভাগ করি। একটা হচ্ছে সমমণ্ডল, একটা হচ্ছে বিষমমণ্ডল। তাহলে অন্য কালি দিয়ে লিখি যে রাসায়নিক গঠন অনুসারে, রাসায়নিক উপাদান অনুসারে বা উপাদানের ভিত্তিতে আর কি দু রকম ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। এই সমমণ্ডল হচ্ছে এই 3টে রিজিয়নকে নিয়ে, আমি লিখে দিচ্ছি, এই যে এই 3টে রিজিয়নকে নিয়ে গঠিত হয় সমমণ্ডল, যেটাকে ইংলিশে বলা হয় হোমোস্ফিয়ার। কেন বলা হয় বলছি। আর এই দুটো অঞ্চলকে নিয়ে তৈরি হয় হচ্ছে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। ঠিক আছে, সমমণ্ডল এবং বিষমমণ্ডল, এই হচ্ছে বায়ুমণ্ডলের মেনলি শ্রেণী বিভাগটা। এবারে এই প্রথম মানে নিচের 3টে অঞ্চল, এই যে এই 3টে অঞ্চলটা হচ্ছে সমমণ্ডলের অন্তর্গত, আর এই দুটো অঞ্চল হচ্ছে বিষমমণ্ডলের অন্তর্গত। কেন, কি ব্যাপার, সেটা আমি আসছি। দেখো, যেটা আমি বললাম, নিচের দিকে স্তরটার ঘনত্ব সব থেকে বেশি, অর্থাৎ ট্রপোস্ফিয়ার রিজিয়নে কিন্তু সব থেকে বেশি বায়ুর ঘনত্ব পাওয়া যায়, কারণ সেই অঞ্চলে মাধ্যাকর্ষণের মাত্রা এতটাই বেশি হয় যে সমস্ত পরিমাণে বায়ু থেকে গ্যাসীয় উপাদান হেনা তেনা সমস্ত কিছু কিন্তু নিচের দিকে বেশি ঘনত্ব হিসাবে থাকে। এবারে যত ওপর দিকে যাওয়া যায় বায়ু তত পাতলা হতে থাকে, বাট এই ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার রিজিয়নে বায়ু পাতলা হোক যা হোক, কিন্তু বায়ুর উপাদানগুলো কিন্তু সমানুপাতে থাকে, মানে একই উপাদান, মানে এমন নয় যে ট্রপোস্ফিয়ার রিজিয়নে কোনো একটা জায়গায় অক্সিজেন পরিমাণ বেশি আছে, কিন্তু ট্রপোস্ফিয়ার রিজিয়নের অন্য দিকের একটা জায়গায় নাইট্রোজেনের পরিমাণ বেশি আছে, এইরকম কিন্তু হবে না। বা এরকম নয় যে ট্রপোস্ফিয়ারে শুধুই অক্সিজেন পাওয়া যাচ্ছে আর স্ট্র্যাটোস্ফিয়ারে শুধুই নাইট্রোজেন পাওয়া যাচ্ছে, এরকম নয়। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই 3টে লেয়ারে প্রত্যেকটা বায়ুর উপাদান, মানে সমস্ত রকমের যা যা গ্যাসীয় উপাদান রয়েছে, ধূলিকণা রয়েছে, যা রয়েছে, সেগুলো কিন্তু সমানুপাতে থাকে। মানে এমন কোনো ব্যাপার নেই যে এই নিচের রিজিয়নে অক্সিজেনটা বেশি থাকবে আর ওপরের রিজিয়নে নাইট্রোজেনটা বেশি থাকবে, তার উপরে
কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে এরকম নয়, যা যত গ্যাসীয় উপাদান থাকবে সমস্ত মিলিয়ে মিশিয়ে থাকবে। এই তিনটে রিজিয়ানে সমস্ত রকমের গ্যাসীয় উপাদান যা যা বায়ুমণ্ডলে পাওয়া যায় সমস্ত কিন্তু কি থাকে, মিলে মিশে একত্রে সমানুপাতে থাকে, ঠিক আছে। তাই জন্য বলা হয় এই তিনটে রিজিয়ানটাকে একসাথে বলা হয় সমমণ্ডল, অর্থাৎ যেখানে বায়ুর প্রতিটা উপাদান সমানুপাতে থাকে, অর্থাৎ সমান, সমমণ্ডল মানে কি সমান, সমানভাবে বিস্তৃত হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু ওপরে এবার দেখো, হ্যাঁ এখন তোমাদের মনে হতে সমানভাবে কি করে থাকছে, আপনি তো এইমাত্র আগে বললেন যে নিচের দিকে ঘনত্ব বেশি ওপর দিকে ঘনত্ব কম, তাহলে তো সমান হলো না। সমান বলিনি, সমানুপাতে বলছি, মানে হচ্ছে প্রত্যেকটা মিলেমিশে রয়েছে, এমন কিন্তু নয় যে নিচের দিকে নাইট্রোজেন রয়েছে, তার উপরের দিকে অক্সিজেন রয়েছে, তার উপর দিকে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, এমন নয়। যা থাকবে সমস্ত মিলেমিশে থাকবে। হ্যাঁ, নিচের দিকে সমস্ত মিলেমিশে বেশি থাকতে পারেন, কারণ নিচের ঘনত্বটা বেশি, ট্রপোস্ফিয়ারের ঘনত্বটা বেশি, যত ওপর দিকে যাওয়া যাবে সেই ঘনত্বটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। বাট সে এমন কিন্তু নয় যে বাট সমস্ত কিন্তু কিছু মিলেমিশে থাকবে, মানে যাবতীয় যত গ্যাস রয়েছে সমস্তটা মিক্সচার হয়ে আছে এই তিনটে রিজিয়ানে। হ্যাঁ, আস্তে আস্তে ওপর দিকে সেটার ঘনত্বটা পাতলা হতে পারে, সেটা কোনো ব্যাপার না, বাট সমস্ত কিছু কিন্তু সমমণ্ডলে সমানুপাতে থাকবে। বাট যখনই মেসোস্ফিয়ার থেকে ওপর দিকে যাওয়া যায়, মানে থার্মোস্ফিয়ার রিজিয়ান থেকে কিন্তু এই মিশ্রিত বায়ু পাওয়া যায় না। প্রথম কথা হচ্ছে এই দুটো রিজিয়ানে বায়ুর সেরকম অস্তিত্ব পাওয়াই যায় না, তার কারণ বায়ুর মাত্রা তখন এতটাই কম হয়ে যায়, মানে প্রচন্ড উপরের স্তর, ফলে মাধ্যাকর্ষণের মাত্রা খুব কম, এবং উপরের দিকে যে রিজিয়ানটা সেখানে অধিকাংশ গ্যাসিয়াস মলিকুলস গুলো আয়ন রূপে থাকে, কারণ এই দিকের টেম্পারেচারটা অনেকটা বেশি। যত উপর দিকে যাওয়া যাচ্ছে এই থার্মোস্ফিয়ারের রিজিয়ানে টেম্পারেচার তত বাড়তে থাকে, মানে উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার রিজিয়ানে না সমস্ত গ্যাসিয়াস মলিকুলস গুলো বা গ্যাসীয় উপাদানগুলো কিন্তু বেশিরভাগই আয়ন রূপে থাকে। এবার আয়ন রূপে থাকার কারণে কি দেখা যায়, থার্মোস্ফিয়ারের নিচের দিকে লেয়ারে নাইট্রোজেনের ঘনত্ব বেশি পাওয়া যায়, শুধু নাইট্রোজেনের ঘনত্ব, এবং নাইট্রোজেন বা নাইট্রোজেনের বিভিন্ন আয়নের মাত্রা কিন্তু থার্মোস্ফিয়ারের নিচের দিকে বেশি পাওয়া যায়। তার উপরে আবার পারমাণবিক অক্সিজেন মানে অক্সিজেনের লেয়ারের মাত্রা বেশি পাওয়া যায়, তার উপরে হিলিয়াম পাওয়া যায়, তার উপরে হাইড্রোজেন পাওয়া যায়। তাহলে খেয়াল করে দেখো, এই যে থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার রিজিয়ানটায় এখানে কিন্তু বায়ুমণ্ডল মিশ্রিত অবস্থায় নেই, বায়ুমণ্ডলের প্রতিটা উপাদান কিরকম ভাবে আছে, এই নিচের দিকটায় পাওয়া যাচ্ছে, এই নিচের দিকটায় পাওয়া যাচ্ছে নাইট্রোজেন বা নাইট্রোজেনের বিভিন্ন আয়ন, ঠিক আছে, N2 বিভিন্ন আয়ন রূপে থাকে, তো আণবিক নাইট্রোজেনকে পাওয়া যায়, তার উপরে পাওয়া যাচ্ছে পারমাণবিক অক্সিজেনকে, তার উপরে পাওয়া যাচ্ছে হিলিয়ামের স্তরকে দূর, তার উপরের দিকে একদম উপরের দিকে হাইড্রোজেন গ্যাসকে পাওয়া যায়, কারণ হাইড্রোজেন গ্যাস সব থেকে হালকা গ্যাস, ওপর দিকে বেশি উঠে যায়, হালকা জিনিস ওপরে উঠে যায়। তার মানে দেখো, এই যে এই থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার রিজিয়নে কি হচ্ছে, বায়ুমণ্ডল কিন্তু মিশ্রিত অবস্থায় নেই, সমস্ত কিন্তু উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘনত্ব পাওয়া যাচ্ছে, তাই জন্য এই দুটো অঞ্চলকে মিলে তৈরি হয় বিষম মণ্ডল বা হেটেরোস্ফিয়ার। আশা করি বোঝা গেছে, আমি আর লিখে দিচ্ছি না, বইতে এগুলো সব লেখা আছে, তো আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। আর বায়ুমণ্ডল কোথা থেকে কত অবধি বিস্তৃত, ধরে নেওয়া হয় বায়ুমণ্ডলের যে উপাদানটা সেটা পাওয়া যায় ভূপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার বা 1000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানগুলোর অস্তিত্ব পাওয়া যায়। আর তার থেকে ওপরে বায়ুমণ্ডল এতটাই পাতলা হয়ে যায়, আর বায়ুর যে গ্যাসীয় উপাদানগুলো সমস্ত একেবারেই আয়নে পরিণত হয়ে যায়, ইলেকট্রন প্রোটন বা আয়ন রূপে থাকে। তো তার জন্য ওপরের দিকে রিজিয়ান সেখানেও বায়ুর অস্তিত্ব আছে, কিন্তু সেটা একেবারেই নগণ্য পরিমাণে। তো ধরে নেওয়া হয় যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের অস্তিত্ব রয়েছে, কিন্তু সেই অস্তিত্বর মানে 1000 কিলোমিটার পর্যন্ত এই গ্যাসীয় উপাদানগুলোর অস্তিত্ব পাওয়া যায়, আর 1000-এর পর থেকে বা 1600-র পর থেকে 1600 কিলোমিটারের বা 1000 কিলোমিটারের পর থেকে বায়ুমণ্ডল এতটাই পাতলা হয়ে যায়, মানে এই যে দেখতে পাচ্ছ হাইড্রোজেন গ্যাসকেই শুধু পাওয়া যাচ্ছে, সেটাও খুব নগণ্য পরিমাণে পাওয়া যায়, আর তার উপরে বেশিরভাগ হচ্ছে তোমার আয়ন রূপে থাকে, ইলেকট্রন প্রোটন রূপে থাকে, তো সেই পাতলা মানে বায়ুমণ্ডল অতিরিক্ত পাতলা হয়ে যায়। তো তার জন্য ধরে নেওয়া হয় যে ভূপৃষ্ঠ থেকে 1000 থেকে 1600 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের অস্তিত্ব আছে, এবং তারপর থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল অতিরিক্ত পাতলা। এই হচ্ছে মেন আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা কি, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে মানে রেঞ্জটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 1000 or 1600 কিলোমিটার পর্যন্ত বায়ুর উপাদানের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। বাট
পাতলা বায়ুর অস্তিত্ব কিন্তু প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত পাওয়া যায়। এই জন্য এখানে দেখো ছবিতে 10,000 কিলোমিটার পর্যন্ত লেখা রয়েছে। এবার আমাদের এই প্রতিটা স্তরের ডিটেলস আলোচনা করতে হবে, মানে হচ্ছে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে, কারণ এই বৈশিষ্ট্যগুলো থেকেই কিন্তু মেনলি এমসিকিউ থেকে শুরু করে শর্ট কোশ্চেন গুলো চলে আসে। তো আমি কি বললাম, প্রথম স্তর হচ্ছে বা সব থেকে নিচের স্তরকে ট্রপোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ার রিজিয়নটা যদি নিচের স্তর হয় তাহলে সেখানে উচ্চতাটা আমাকে জানতে হবে যে ভূপৃষ্ঠ থেকে কত পর্যন্ত বিস্তৃত ট্রপোস্ফিয়ার। তো উচ্চতা আমরা জানি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 থেকে 16, কোনো কোনো জায়গায় 20ও লেখা থাকে। তো এগুলো তো অ্যাপ্রক্সিমেট, তো এটা আমি প্রায় চিহ্ন দিয়ে লিখি, তার কারণ মানে একদম অরিজিনাল লেন্থ তো বোঝা যায় না, কারণ বায়ু তো সবসময় উপর নিচ করতে থাকে। তো তাই জন্য ধরে নেওয়া হয় 12 থেকে 16 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ারের রিজিয়ন অস্তিত্ব রয়েছে। এবং ট্রপোস্ফিয়ার সব থেকে নিচের স্তর হয়, কি বললাম, মাধ্যাকর্ষণের মাত্রা সেই অঞ্চলে সব থেকে বেশি, ফলে বায়ুর ঘনত্ব সেখানে কিন্তু সব থেকে বেশি হয়। তার মানে কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে বায়ুর ঘনত্ব সব থেকে বেশি এই অঞ্চলে। ঠিক আছে, এত কিন্তু লিখছি না, আমি কিন্তু শর্ট শর্ট পয়েন্টে কিন্তু লিখবো। অর্থাৎ এখানে 75% ভরের বায়ু পাওয়া যায়। মানে অধিকাংশ বায়ুর কিন্তু এখানেই উপস্থিত, ফলে 75% বায়ু কিন্তু এখানেই পাওয়া যায়। এবার থার্ড পয়েন্ট কি হবে, তাহলে এই অঞ্চলে যদি অতিরিক্ত পরিমাণে বায়ুর ঘনত্ব থাকে তাহলে যাবতীয় যত ঝড় বৃষ্টি বজ্রপাত থেকে শুরু করে পরিচলন স্রোত জলচক্র যাবতীয় যা প্রাকৃতিক দুর্যোগ হবে সেটা কিন্তু এই ট্রপোস্ফিয়ার রিজিয়নেই হবে। তাহলে কি বললাম, তাহলে এই অঞ্চলে ঝড় বৃষ্টি বজ্রপাত জলচক্র মানে জানো, পড়েছো লাইফ সায়েন্সে বা ভূগোলেও পড়েছো, মানে তোমার পুকুর থেকে জল বাষ্প হয়ে ওপরে যাচ্ছে, মেঘ হচ্ছে, আবার বৃষ্টিপাত হয়ে নিচে নেমে আসছে, ফলে একটা দেখো চক্রাকারে চলছে এই পুরো প্রসেসটা, তাই এটাকে বলা হয় জলচক্র। যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ এই স্তরে ঘটে, তাহলে আমি শুধু ঘটে লিখছি, এবং যার জন্য আমি যে প্রথমেই লিখেছিলাম না, এর একটা নাম আছে, এটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। তার কারণ কি, দেখো ঝড় বৃষ্টি বজ্রপাত সমস্ত হওয়ার কারণে এই মণ্ডলটা যেন সবসময় রেগে রেগে আছে। দেখো আমি ছবি দিয়েছি, সবসময় খিচিয়ে রয়েছে যে এক্ষুনি বাজ মারবো, এক্ষুনি আমি ঝড় ঘটাবো, এক্ষুনি আমি আমফান আনবো। তো এই সবসময় রেগে রেগে থাকে, তাই জন্য এটার নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। তার কারণ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এই ট্রপোস্ফিয়ার রিজিয়নেই হয়ে থাকে। আর কি, এবারে হচ্ছে এই রিজিয়নে সব থেকে বেশি বায়ু থাকা, এই রিজিয়নে বায়ুর চাপ কিন্তু সব থেকে বেশি, এবং যত উঁচুতের দিকে যাওয়া যায়, মানে ট্রপোস্ফিয়ার রিজিয়নের ধরো মাটি থেকে আমি ওপর দিকে উঠছি, ধরো মানে কলকাতা থেকে আমি দার্জিলিং এ যাচ্ছি, মানে ওপর দিকে উঠছি কারণ পাহাড়ি এলাকা ওটা, তো যত ওপর দিকে যাওয়া যায় তত কিন্তু এই অঞ্চলের বায়ুর চাপ কমতে থাকে, কারণ বায়ুর ঘনত্ব নিচেই সব থেকে বেশি, যত ওপর দিকে যাওয়া যায় বায়ুর ঘনত্ব কমবে, ফলে কিন্তু বায়ুর চাপও কমে যাবে। তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চতা বাড়লে চাপ কমে। কিন্তু 5 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কিন্তু এক্ষেত্রে কমে যায়, যার জন্য দেখবে দার্জিলিং এ সবসময় ঠান্ডা ঠান্ডা এলাকা থাকে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর কলকাতা অধিকাংশ সময় হচ্ছে গরম। তার কি কারণ, তার কারণ নিচের দিকে বায়ুর ঘনত্ব বেশি থাকায় সমস্ত রকমের গ্রিন হাউস গ্যাসগুলো, যেরকম কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, তারপরে নাইট্রোজেনের বিভিন্ন রকমের অক্সাইড, সিএফসি, এই সমস্ত টাইপের গ্যাসগুলো নিচের দিকে সব থেকে বেশি থাকে বায়ুমণ্ডলে। তো এই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে একটা মানে টেন্ডেন্সি আছে, তাপমাত্রাকে তারা অ্যাবজর্ব রাখতে পারে নিজেদের অণুতে বা নিজেদের দেহে। এই সমস্ত গ্যাসগুলো তাপকে বা উষ্ণতাকে না, তাপ শক্তিকে আর কি নিজেদের দেহে অ্যাবজর্ব রেখে ওই জায়গাটাকে
রিজিয়ানটাকে উষ্ণ রাখতে পারে বা ওই রিজিয়ানটাকে গরম রাখতে পারে। তো যত নিচের দিকে তত এই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলোর ঘনত্ব বেশি, বাট যত ওপর দিকে যাওয়া যায় তত গ্রিন হাউস গ্যাসগুলোর ঘনত্ব কমতে থাকবে, স্বাভাবিক ব্যাপার, কারণ বায়ু আস্তে আস্তে পাতলা হচ্ছে। তো ট্রপোস্ফিয়ার রিজিয়ানের কথাই আমি ধরি, ট্রপোস্ফিয়ার রিজিয়ানের নিচের দিকে যতটা না কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে, ওপর দিকে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা তত কম থাকবে। তো যত ওপর দিকে যাওয়া যায় তত গ্রিন হাউস গ্যাসগুলোর মাত্রা কিন্তু কমতে থাকে। তো তাই জন্যই যত নিচ থেকে ওপর দিকে যাওয়া যায় তত কিন্তু উষ্ণতাটাও কমতে থাকে। তাহলে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, ঠিক আছে। এবং কতটা কমে? 6.5 ডিগ্রি হারে কমে, মানে প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি করে আস্তে আস্তে উষ্ণতা কমতে থাকে, কমে পার কিলোমিটারে, প্রতি কিমিতে, ঠিক আছে। এবারে সব থেকে ওপরে, ট্রপোস্ফিয়ারের সব থেকে ওপরের উষ্ণতা হচ্ছে সর্বোচ্চ স্তরের উষ্ণতা কমতে কমতে দাঁড়ায় হচ্ছে, মানে ধরো ওই 12 থেকে 16 কিলোমিটার অঞ্চলটায় উষ্ণতাটা দাঁড়ায় হচ্ছে -56 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, মানে এতটাই কমে যায়, মানে একদম হিম অবস্থা, -56 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি কিন্তু দাঁড়ায়, ঠিক আছে। তাহলে ট্রপোস্ফিয়ারের মধ্যে আর কি রয়েছে, আর কি রয়েছে, হ্যাঁ এখানে কিন্তু প্রপেলার প্লেনগুলোকে চলাচল করে, মানে এখনকার দিনে যদিও প্রপেলার প্লেন খুব কম দেখা যায়, প্রপেলার প্লেন এই যে এই প্লেনগুলো জেট প্লেন না কিন্তু, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ারের মেন পয়েন্টগুলো। আর এই আকাশকে নীল কালারে দেখতে পাই, তার কারণ এখানে ধূলিকণা উপস্থিত। 7 নম্বর হচ্ছে আকাশ নীল দেখায় এখানের আকাশকে, তার কারণ এখানে ধূলিকণা আছে, ধূলিকণার দ্বারা সাদা রঙের আলো বিক্ষিপ্ত হয়ে বা বিক্ষেপণ ঘটিয়ে আকাশকে ব্লু কালারে দেখতে পায়। তাহলে এই হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ারের যাবতীয় যত পয়েন্ট, ওকে। তাহলে মনে রাখবে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই যে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, ঠিক আছে। এর উষ্ণতা কত হারে কমতে থাকে, এর সর্বোচ্চ জায়গায় উষ্ণতার মানটা কত, এখানে আকাশকে কিরকম কালারের দেখতে লাগে, তারপরে হচ্ছে এই অঞ্চলে কত পার্সেন্ট বায়ুর থাকে, এই অঞ্চলের উচ্চতাটা কত পর্যন্ত, এই অঞ্চলের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার কিরকম পরিবর্তন হয়, এই সমস্ত কোশ্চেন কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসে, ঠিক আছে। এর পরের স্তরে আমরা চলে যাব, দ্যাট ইজ স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়ন। আচ্ছা, ট্রপোস্ফিয়ার রিজিয়নের মিডিলে একটা ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের যে মানে কানেকশন জায়গাটা, তো সেই রিজিয়নটাকে বলা হয় ট্রপোপজ রিজিয়ন। মানে ট্রপোস্ফিয়ারের ওপরে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত কিন্তু উষ্ণতাটা কনস্ট্যান্ট হয়ে যায়, মানে উষ্ণতা আর কমে না। আমরা তো জানি যে ট্রপোস্ফিয়ার নিচ থেকে উপরে যেতে গেলে উষ্ণতা কম ছিল, কিন্তু মানে একদম ওপরের দিকে, মানে 16 কিলোমিটারের পর প্রায় 3 কিলোমিটার পর্যন্ত উষ্ণতা ধ্রুবক হয়ে যায়, মানে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এই রিজিয়নটাকে কি বলা হয়? এই রিজিয়নটাকে বলা হয় ট্রপোপজ রিজিয়ন। ট্রপোপজ মানে কি? থেমে যাওয়া, উষ্ণতা এখানে থেমে যাচ্ছে, তাই এই রিজিয়নটাকে বলছে ট্রপোপজ রিজিয়ন। মানে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের যে মিডিল অঞ্চল সেইটাকেই বলা হয়। অর্থাৎ আমি যদি ছবিতে দেখাই, দেখো এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের এই জায়গাটা, মানে আমি যদি ব্ল্যাক কালি দিয়ে দেখাই, এই যেটুকু জায়গাটা এটা হচ্ছে ট্রপোপজ রিজিয়ন, ঠিক আছে। যার জন্য এই জায়গাটাকে একটা গ্যাপ দিয়ে দেখানো হয়েছে ছবিতে। এর পরের রিজিয়নটা চলে আসছি, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়ন, মানে ট্রপোপজের যে উপরের রিজিয়নটা। তো তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নটা কত থেকে কত পর্যন্ত বিস্তৃত? তো ধরে নেওয়া হয় এই রিজিয়নটা কিন্তু বিস্তৃত, ও বাবা, এই রিজিয়নটা ধরে নেওয়া হয় বিস্তৃত হচ্ছে 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যদিও এটা কিন্তু প্রায় ধরে নেওয়া হয়, তার কারণ হচ্ছে আমরা এক্স্যাক্টলি কিন্তু রিজিয়ন বলতে পারি না যে এটা থেকে এটা অব্দি বিস্তৃত আছে। তো ধরে নেওয়া হয়, দেখো আমি এখানে ছবিতে লিখেও দিয়েছি, দেখো এখানে 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়ন বিস্তৃত। কোনো কোনো বইতে কিন্তু অন্য রকমেরও পয়েন্ট পেতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার যেটা ভালো লাগে, যে বইটা ফলো করো সে বই লিখলেই হবে।
তো স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এটাকে শান্ত মণ্ডল বলা হয়। শান্ত থাকে, সবসময় কাম থাকে। তার কারণ কি, এই রিজিয়নে কোনো রকমের বায়ুর ঘনত্ব খুবই কম, মানে সমস্ত বায়ু তো নিচ থেকে চলে গেছে, তো ওপর দিকে কি বায়ু পাতলা হয়ে গেছে, তো যত রকমের যাবতীয় গ্যাস সেগুলো সমস্ত নিচের দিকে চলে গেছে, যার ফলে এই রিজিয়নে কোনো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটে না, মানে ঝড় ঝঞ্ঝা এই সমস্ত কিন্তু এই রিজিয়নে দেখতে পাওয়া যায় না। তাহলে এখানে আমি লিখতে পারি 2 নম্বর, এটির নাম শান্ত মণ্ডল। তার কি কারণ? শান্ত মণ্ডল হওয়ার কারণ হচ্ছে এই স্তরে ঝড়, বৃষ্টি, মেঘ, প্রাকৃতিক দুর্যোগ ঘটে না, ফলে রিজিয়নটা একদম সবসময় শান্ত হয়ে থাকে, তাই জন্য এটার নাম হচ্ছে শান্ত মণ্ডল। যার জন্য সমস্ত জেট প্লেনগুলো, দেখো আমি একেও দিয়েছি, সমস্ত জেট প্লেনগুলো কিন্তু এই রিজিয়নটাকে ইউজ করে যাওয়ার জন্য, কারণ জেট প্লেন ভীষণ ফাস্ট চলে, তো এই জেট প্লেন যদি সামনে ঝড় ঝঞ্ঝা হেনাটানা হয় না, তাহলে ওদের গতিবিধিতে প্রবলেম আসতে পারে, তার জন্য এই স্তরে কিন্তু জেট প্লেন চলে। তাহলে 3 নম্বর, জেট প্লেন চলাচল করে। ঠিক আছে, খুব স্পিডে যে প্লেনগুলো যায়, ঠিক আছে, প্রাইভেট জেট হানাদানা এগুলো সমস্ত স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নকে ইউজ করে। তো স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট আরেকটা, সেটা হচ্ছে এই স্তরের মধ্যে ওজোন মণ্ডল উপস্থিত। মানে কি, এই যে আমি নিচের দিকটা এঁকে দিয়েছি, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত, 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত ওজোন অণুর ঘনত্ব পাওয়া যায়। ফলে এই স্তরটিকে ওজোন মণ্ডলও বলা হয়। ঠিক আছে, এই স্তরের 20 থেকে, মানে এই স্তরটা তো ধরো 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তো 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত ওজোন অণুর একটা বিশাল পরিমাণের লেয়ার এই স্তরে পাওয়া যায়, যার জন্য এই স্তরটার আরেকটা নাম হচ্ছে ওজোন মণ্ডল। এবার ওজোন অণুর কি কাজ? ওজোন অণুর কাজ হচ্ছে যত সূর্য থেকে যত খারাপ ইউভি রশ্মি আসছে, যেটা আমাদের পৃথিবীর জন্য বেশ ক্ষতিকারক, তার কারণ প্রচুর পরিমাণে ক্যান্সার হতে পারে, স্কিন ডিজিজ, উদ্ভিদের পক্ষে সালোক সংশ্লেষে ব্যাহত ঘটায়, তো যেটা আমাদের পৃথিবীকে প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত করে, সেই ইউভি রশ্মিকে ওজোন অণু নিজেদের দেহে শোষণ করতে পারে। তো সেটা একটা আমাদের খুবই ভালো জিনিস করছে, যেটা স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নে অসংখ্য ওজোন অণু একদম স্তরের মতো, একদম মোটা চাদরের মতো পুরো পৃথিবীকে ঘিরে রেখেছে, যার জন্য পৃথিবীতে কিন্তু ক্ষতিকারক ইউভি রশ্মিগুলো পৃথিবীর পৃষ্ঠে আসতে পারছে না, ওই ওজোন অণু দ্বারা শোষিত হয়ে যাচ্ছে, ফলে পৃথিবী ভালো থাকছে, মানে সে একদম মানুষ্য জগৎ, জীবজগৎ সমস্ত কিন্তু উপকৃত হচ্ছে। তো তার মানে এই ওজোন মণ্ডলের কিন্তু বিশাল পরিমাণে ভূমিকা রয়েছে আমাদের পৃথিবীতে। তো এছাড়া রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে রিজিয়ন। এবারে কি, হ্যাঁ আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওজোন মণ্ডলটা থাকার কারণে, এবার খেয়াল করো, ওজোন স্তর কি করছে, সূর্যের ইউভি রশ্মিকে নিজের দেহে শোষণ করছে, ফলে সূর্য কি একটা বিশাল পরিমাণে তাপ শক্তি দেয়, তো ইউভি রশ্মি একটা অতি উচ্চ শক্তি সম্পন্ন তরঙ্গ, তো সেই রশ্মিকে নিজেদের দেহে শোষণ করলে ওই স্তরের উষ্ণতাটাকে আস্তে আস্তে বেড়ে যাবে না, যার ফলে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, যেটা ট্রপোস্ফিয়ারের থেকে কিন্তু আলাদা। তাহলে কি 5 নম্বর পয়েন্ট, উচ্চতা বাড়লে কিন্তু এই স্তরে উষ্ণতা বেড়ে যায়, এবং সর্বোচ্চ স্তরে উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। তার এর আগেরটা দেখো, সর্বোচ্চ স্তরে আমরা কত দেখেছিলাম, -56 ডিগ্রি, মানে কতটা কম, সেটা বৃদ্ধি পেয়ে পেয়ে 0-তে এসে পৌঁছায় হচ্ছে ওজোন স্তরের জন্য, মানে ওজোনোস্ফিয়ারের জন্য। তার কারণ ওজোন মণ্ডলের থাকা ওজোন অণুগুলো কি করে, সূর্য থেকে ইউভি রশ্মি, অতি উচ্চ শক্তি সম্পন্ন ইউভি রশ্মিকে শোষণ করে উষ্ণতা কিন্তু ক্রমশ বাড়িয়ে দিতে থাকে। কিন্তু চাপের কি পরিবর্তন হবে?
উচ্চতা বাড়লে কিন্তু চাপ কমেই যাবে। তার কারণ কি, বায়ুমণ্ডল তো সেম পাতলা হচ্ছে, এক্ষেত্রে তো ওজন অণুর কোনো ভূমিকা নেই। বায়ুমণ্ডল যত ওপর দিকে যাবে তত পাতলা হবে, এটা স্বাভাবিক কথা, কারণ মাধ্যাকর্ষণের মাত্রা কমতে থাকছে। তো ভালো কথা, তো বায়ুমণ্ডল যদি পাতলা হয়, ঘনত্ব কমছে, ফলে চাপও কিন্তু আস্তে আস্তে কমছে। ফলে চাপ কিন্তু যত স্তরগুলো সম্পর্কেই আমরা জানবো না কেন, যত ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, যা না স্তর জানবো, সব কটাতেই কিন্তু চাপের মাত্রা আস্তে আস্তে হ্রাস পাবে। ওকে, তাহলে এটা আমরা গেল স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়ন। স্ট্র্যাটোস্ফিয়ারের মানে একদম ওপরের রিজিয়নটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। ওপরের যে রিজিয়ন সেটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। একই ব্যাপার, যেখানে উচ্চতা মানে যেই উচ্চতাটাই আমাদের মানে একদম স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মিডিল রিজিয়ন, যেখানে আমাদের উষ্ণতা কনস্ট্যান্ট হয়ে যায়, উষ্ণতার কোনো রকমের পরিবর্তন হয় না, মানে যত উপর দিকে গেলেও উষ্ণতাটা ওই জায়গায় একদম ফিক্সড হয়ে যায়, মানে 0 ডিগ্রি উষ্ণতা হচ্ছে সর্বোচ্চ স্তরের উষ্ণতা। তো প্রায় কিছু কিলোমিটার পর্যন্ত 0 ডিগ্রি আর পরিবর্তন হয় না, ওই সেম টেম্পারেচারে থেকে যায়। তো এই রিজিয়নটাকে বলা হয় স্ট্র্যাটোপজ রিজিয়ন। তাই জন্য কারণ কি, কারণ এখানে উষ্ণতা পজ হয়ে যাচ্ছে, যার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে স্ট্র্যাটোপজ। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়ন মেন পয়েন্টগুলো। তো এখানে জেট প্লেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, শান্তমণ্ডল খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ওজন অণুর এখানে উপস্থিত, ফলে এটাকে ওজন মণ্ডল বলে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। আর উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কেন বেড়ে যায়, কি ব্যাপার, আদৌ বাড়ে কি কমে, সেই জিনিসগুলো কিন্তু এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, এবারে আমরা চলে যাব যে তার ওপরের রিজিয়ন বা স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের রিজিয়ন, দ্যাট ইজ মেসোস্ফিয়ার। এই রিজিয়নে সেরকম কিছু কিন্তু নেই। এই রিজিয়নটা একদম সিম্পল রিজিয়ন, যেখানে কোনো ওজন মন্ডল ফন্ডল কিচ্ছু নেই, একদম সুন্দর নিজে একদম রয়েছে। তো মেসোস্ফিয়ার রিজিয়নটা হচ্ছে কোথা থেকে কত পর্যন্ত বিস্তৃত, ধরে নেওয়া হয় 50 থেকে 80 বা 85 কিলোমিটার পর্যন্ত কিন্তু মেসোস্ফিয়ারের উচ্চতা রয়েছে। এবার এই উচ্চতা মানে আস্তে আস্তে কি হচ্ছে, ওপর দিকে উঠছে। এবার এখানে তো আর কোনো রকমের তোমার ওজন অণু বা ইউভি রশ্মি শোষণের কোনো রকমের গল্প নেই, যার জন্য এক্ষেত্রে কিন্তু উচ্চতা বাড়ার সাথে সাথে উচ্চতা বাড়লে উষ্ণতা কমবেই, ট্রপোস্ফিয়ারের মতো। কারণ কি, এখানে তো সেরকম কোনো ইউভি রশ্মি শোষণের পরিমাণের দরকার নেই। তো প্রায় 92 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চলে যায় এর টেম্পারেচার, যাই জন্য এটা হচ্ছে সব থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল, তাই এটার নাম হচ্ছে শীতল মণ্ডল। মেসোস্ফিয়ারকে এই জন্য বলা হয় শীতল মণ্ডল, ওই জন্য দেখিয়ে দিয়েছি, দেখো হি হি করে পৃথিবী কাঁপছে। ওইটুকু জায়গায় টেম্পারেচার সব থেকে কম -90 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চলে যায়, যার জন্য এটাকে শীতল মণ্ডল বলা হয়। এবার এতটাই টেম্পারেচার কম যে যখন কোনো মহাজাগতিক কোনো উল্কাপিণ্ড, এই দেখো আমি রেখেছি, পৃথিবীতে অনেক সময় উল্কা আসে বাইরে থেকে, তো সেই উল্কাপিণ্ড কিন্তু এই স্তরকে ভেদ করে পৃথিবীতে আসার সাথে সাথেই স্তরের উষ্ণতা এতটাই কম যে ওই জ্বলন্ত উল্কাপিণ্ডকে নিভিয়ে দেয়। ফলে আমরা 3 নম্বর পড়ব যে জ্বলন্ত উল্কাপিণ্ডকে ছাইয়ে পরিণত করে। ঠিক আছে, এছাড়া এই স্তরে বেশ কিছু গ্যাসের প্রাধান্য পাওয়া যায়, দ্যাট ইজ নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এছাড়াও কিন্তু নাইট্রোজেনের বিভিন্ন আণবিক অক্সাইড, এছাড়াও অক্সিজেনের আণবিক কিছু অক্সিজেনকে কিন্তু এই স্তরে পাওয়া যায়। ঠিক আছে, আর এই স্তরটা হচ্ছে এই স্তরের ওপরের অঞ্চলটাকেও বলা হয় মেসোপজ। তো এটাও একই ব্যাপার, উষ্ণতার কোনো রকমের কোনো পরিবর্তন হয় না এইরকম অঞ্চলটায়। এর ওপরের বা তোমার মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের যে সংযোজক স্থল, ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে মেসোপজ, যেখানে উষ্ণতার কোনো রকমের পরিবর্তন হয় না। এই হচ্ছে মেসোস্ফিয়ার। তারপরে স্তরটাকে বলা হয় থার্মোস্ফিয়ার, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বায়ুমণ্ডলের জন্য। থার্মোস্ফিয়ারের উচ্চতা ধরে নেওয়া হয় যে 85 কিলোমিটার থেকে, বা তোমার ধরো 80 কিলোমিটার থেকে ধরে নেওয়া হয় 500 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, এটা কিন্তু প্রায় 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ারকে পাওয়া যায়। এবার থার্মোস্ফিয়ার রিজিয়নে কিন্তু একটা অদ্ভুত জিনিস ঘটে, এখানে সমস্ত গ্যাসীয় মানে উপাদানগুলো সব আয়নে রূপান্তরিত হয়ে যায়।
মানে এত পৃথিবী থেকে মানে সরি সূর্য থেকে পৃথিবীর দিকে সমস্ত রকমের বিভিন্ন মহাজাগতিক রশ্মি মানে কসমিক রে, অবলোহিত রশ্মি, এক্স রে, ইউভি রে, তারপরে সমস্ত রকমের গামা রে, এই সমস্ত মহাজাগতিক রশ্মিগুলো সূর্য থেকে আসে। এবার ওই রশ্মিগুলো এতটাই উচ্চ শক্তি সম্পন্ন হওয়ার জন্য এই স্তরে সমস্ত যে গ্যাসীয় উপাদানগুলো থাকে সেগুলোকে আয়নে রূপান্তরিত করে দেয়, এবং এই জন্য এই স্তরটার নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। এই স্তরটার নাম কি হয়? আয়োনোস্ফিয়ার বা আয়ন মণ্ডলও কিন্তু এটাকে কেউ বলা হয়। কারণ কি, আবার বলছি যে এই স্তরের সমস্ত রকমের গ্যাসীয় উপাদান আয়ন রূপে উপস্থিত। আয়ন রূপে উপস্থিত কেন? তার কারণ এই স্তরে মহাজগৎ সূর্য থেকে আগত মহাজাগতিক রশ্মিগুলো সমস্ত গ্যাসীয় উপাদানগুলোকে আয়নে রূপান্তরিত করে দেয়, তার জন্য এটার নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। এই আয়োনোস্ফিয়ার থাকার কারণে এই স্তরে মানে সমস্ত রকমের গ্যাসীয় উপাদান কিরকম ভাবে রয়েছে? আয়ন রূপে রয়েছে, তো প্রচুর ইলেকট্রন প্রোটন এই স্তরে পাওয়া যায়। এই ইলেকট্রন প্রোটন এবং গ্যাসীয় উপাদানগুলো একে অপরের সাথে রাসায়নিক বিক্রিয়া বা একে অপরের সাথে বিভিন্ন শক্তি রূপান্তরের মাধ্যমে এক ধরনের আলোক উৎপন্ন করে, আলোক শক্তি উৎপন্ন করে, যেটাকে বলা হয় মেরুজ্যোতি, যেগুলো কিন্তু পৃথিবীর কুমেরু আর সুমেরু অঞ্চলে বা আর্কটিকা বা অ্যান্টার্কটিকা রিজিয়নে এই মেরুজ্যোতিকে দেখতে পাওয়া যায়। তাহলে এখানে আমাদের কি পাওয়া যায়? মেরুজ্যোতি পাওয়া যায়। আর মানে সুমেরু কুমেরু অঞ্চলে, সুমেরু কুমেরু রিজিয়নে পাওয়া যায়, দেখতে পাওয়া যায় মেরুজ্যোতি। এই যে এরকম কালারফুল একটা জিনিস দেখতে পাওয়া যায় আকাশের মধ্যে, দেখতে পাবে, অরোরা বরিওলিস বলা হয় বা অরোরা অস্ট্রালিস বলা হয়। আকাশের মধ্যে বিভিন্ন সুন্দর আলোর ছটা দেখতে পাওয়া যায়। তার মেন কি কারণ? তার কারণ হচ্ছে এই আয়োনোস্ফিয়ারের মধ্যে প্রচুর আয়ন, ইলেকট্রন প্রোটন, এরা একে অপরের সাথে শক্তি বিনিময় করে কি করে, বা ধরো কোনো আয়ন ইলেকট্রন গ্রহণ করছে, বিক্রিয়া করছে, এর ফলে কিন্তু আলোক শক্তির উৎপন্ন হয়। ফলে প্রচুর বিভিন্ন কালারের আলো কিন্তু আকাশের মধ্যে দেখা যায়। এটা মেনলি দেখা যায় সুমেরু কুমেরু রিজিয়নে। ঠিক আছে, তাহলে এই স্তরে আয়োনোস্ফিয়ার স্তরে বা থার্মোস্ফিয়ার রিজিয়নে দেখতে পাওয়া যায় মেরুজ্যোতিকে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট কি? এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ প্রতিফলন হয় মানে হচ্ছে আমাদের যাবতীয় যে ফোনের মাধ্যমে আমরা একদিক থেকে এক ইয়ে থেকে আরেক জায়গায় কথা বলছি, কত দূরে দূরে পর্যন্ত কথা বলা হয়, টিভির সিগন্যাল কত দূরে পাঠানো হয়, তো এগুলো সমস্ত কি বেতার তরঙ্গের সাহায্যে পাঠানো হয়। এই বেতার তরঙ্গ কিন্তু এই আয়োনোস্ফিয়ারে আয়ন দ্বারা প্রতিফলন ঘটে। তার কারণ আমাদের এখান থেকে তরঙ্গ যখন ওপর দিকে আকাশের দিকে পাঠানো হয়, আয়োনোস্ফিয়ারে থাকা অসংখ্য আয়ন এই ওয়েভটাকে সাথে সাথে রিফ্লেক্ট করিয়ে দেয়। তো এটা হচ্ছে একমাত্র আয়োনোস্ফিয়ারের উপস্থিত আয়নগুলোর জন্যই সম্ভব, এবং এই রিজিয়নটাকে এই বেতার তরঙ্গ প্রতিফলনের কাজে লাগানো হয়। ঠিক আছে, আর এই রিজিয়নে মানে অতিরিক্ত পরিমাণে বায়ুর পরিমাণ একেবারেই কম, সবই আয়ন রূপে বেশিরভাগ বায়ুকে পাওয়া যায়। আর এটা হচ্ছে একটা বিষম মণ্ডলের অঞ্চল। আর এই রিজিয়নে কিন্তু যেহেতু অতিরিক্ত মহাজাগতিক রশ্মিগুলো আসছে, উচ্চ শক্তি সম্পন্ন এই এই রশ্মিগুলোকে মানে এই রশ্মিগুলোর কারণে ওই সমস্ত গ্যাসীয় উপাদান কি করছে? আয়নে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছুর কারণে এর উচ্চতার বাড়ার সাথে সাথে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে উচ্চতা বাড়লে উষ্ণতা এই রিজিয়নে বাড়ে, এবং সর্বোচ্চ জায়গায় কত উষ্ণতায় পৌঁছায়? সর্বোচ্চ স্তরে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছায়। ঠিক আছে, মানে এত উষ্ণতা হয়ে যায়। আর কিন্তু চাপের কিন্তু কোনো পরিবর্তন হয় না, মানে চাপ কিন্তু একই রকমের, মানে উচ্চতা বাড়লে চাপ কমে। ঠিক আছে, ঠিক আছে, আর একটা জিনিস, সেটা হচ্ছে এই স্তরের আকাশকে কোনো রকমের গ্যাসীয় উপাদান ধূলিকণা সেরকম তো কিছু নেই, তাই এখানে আকাশকে কালো কালারের দেখা যায়। আকাশকে কালো দেখায়, কারণ এখানে আলোর কোনো রকমের বিচ্ছুরণ ঘটানোর মতো কেউই নেই, কোনো পার্টিকেলই নেই, সমস্ত রকমই তো আয়ন রূপে রয়েছে, আকাশকে কালো দেখায়। এই হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার রিজিয়ন, থার্মোস্ফিয়ারের সমস্ত রকমের পয়েন্ট। এরপরে আমাদের যেটা লাস্ট রিজিয়ন, দ্যাট ইজ এক্সোস্ফিয়ার, মানে বহির্মণ্ডল। এক্স মানে কি? যেটা বাইরে, জীবন থেকে বাইরে চলে গেছে, তাই না?
তো এক্স সম্পর্কে তোমরা জানো যে জীবন থেকে আমাদের বাইরে চলে গেছে তাদেরকে আমরা এক্স বলি। তো সেরকমই বায়ুমণ্ডলের সব থেকে বাইরের রিজিয়নটাই হচ্ছে এক্সোস্ফিয়ার, যেটার তোমার 500 কিলোমিটার থেকে ধরা হয় 1600 পর্যন্ত, মানে বায়ুমণ্ডল যত অবধি আছে আর কি তত হচ্ছে এক্সোস্ফিয়ার। আর এক্সোস্ফিয়ারের ওপরের রিজিয়নটাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, এক্সোস্ফিয়ারের যে একদম ওপরের জায়গাটা সেখানে সমস্ত ইলেকট্রন প্রোটনের ঘনত্ব পাওয়া যায়, যার জন্য পৃথিবীর একটা ম্যাগনেটিজম সেই অঞ্চলে পাওয়া যায়, সেটাকেই বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার রিজিয়ন। এবং এক্সোস্ফিয়ারে কিন্তু সমস্ত কৃত্রিম উপগ্রহকে স্টেশন করা হয়। তাহলে কৃত্রিম উপগ্রহকে স্টেশন করা হয়। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে খুব সামান্য পরিমাণে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এই অঞ্চলে পাওয়া যায়। আর কি এক্সোস্ফিয়ারের ওপরের স্তরটাকে কি বলা হয়? ওপরের স্তরকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার, এই ম্যাগনেটোস্ফিয়ারে এক ধরনের এরকম বলয় দেখতে পাওয়া যায়। পৃথিবীর ম্যাগনেটিজমের কারণে, ম্যাগনেটিক ফিল্ডের কারণে এবং ইলেকট্রন প্রোটনের দ্বারা এক ধরনের আলোর বলয় দেখা যায়। এই বলয়টাকে বলা হয় ভ্যান অ্যালেন বলয়। যেটা কোথায় দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার রিজিয়নে দেখা যায়, যেটা পৃথিবীর ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ফিল্ডের কারণে, পৃথিবীর চুম্বক ধর্মের কারণে, পৃথিবী যেন একটা চুম্বক, পৃথিবীর মধ্যে একটা ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, তো সেই পৃথিবীর চুম্বকত্ব এবং এই এক্সোস্ফিয়ার রিজিয়নে থাকা, এক্সোস্ফিয়ারের রিজিয়নের মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রন প্রোটন থাকে, এই দুটোর প্রভাবে কিন্তু এক ধরনের আলোর বলয় দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় ভ্যান অ্যালেন বলয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার রিজিয়ন। এই রিজিয়নে কিন্তু উষ্ণতা ভীষণ বেশি, তার কারণ এখানে আয়নের মাত্রা প্রচন্ড বেশি থাকে। বেশিরভাগই এখানে ইলেকট্রন প্রোটন আয়ন রূপে থাকে, সমস্ত রকমের গ্যাসীয় উপাদানগুলো। তাই এই রিজিয়নের উষ্ণতা কিন্তু উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়ে। এবং সেটা কত অবধি পৌঁছায়? প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি পৌঁছায়। তার মানে হচ্ছে সব থেকে বায়ুমণ্ডলের সর্বোচ্চ যে স্তরটা, সেটা হচ্ছে সব থেকে বেশি উষ্ণ স্তর। দেখো, এটা 1600 ডিগ্রি সেন্টিগ্রেড মানে প্রচন্ড উষ্ণতা। তো সব থেকে, তোমার যদি জিজ্ঞাসা করে যে সব থেকে উষ্ণতম স্তর কোনটা, তাহলে এক্সোস্ফিয়ারই হচ্ছে সব থেকে উষ্ণতম স্তর। সব থেকে উষ্ণতম স্তর হচ্ছে কিন্তু এই এক্সোস্ফিয়ার রিজিয়নটা। ঠিক আছে, আর চাপ কিন্তু কমবে, চাপ আর আমি বলছি না। এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের সমস্ত স্তরের বিস্তারিত আলোচনা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ওজোন স্তর সম্পর্কে একটু ডিটেলস জানতে হবে। তার মানে হচ্ছে ওজোন স্তরের কিভাবে সৃষ্টি হয়েছে, ওজোন স্তর কিভাবে ধ্বংস হচ্ছে। তো ওজোন স্তর কোথায় পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নে পাওয়া যায়, সেটা আমরা জানি। তো সেই ওজোন স্তরের মধ্যে ওজোন অণু কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা একটু বিক্রিয়ার সাহায্যে দেখে নিই। দেখো, এটা আমি অলরেডি তোমাদের ক্লাসে মানে এর আগের বিভিন্ন লেকচারে করা রয়েছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। আমি তো এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ পড়াচ্ছি, তো খুব ছোট ছোট করে পড়াচ্ছি। তো স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নের মধ্যে থাকা যে ওজোন গ্যাসগুলো তৈরি হয় কিন্তু অক্সিজেন অণুর সাহায্যে। তো কিভাবে তৈরি হয়? দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনটা ইউভি রশ্মি দ্বারা, মানে ইউভি রশ্মির দ্বারা, ইউভি রশ্মি লিখি, বিভাজিত হয়ে পারমাণবিক অক্সিজেনে পরিণত হয়। ইউভি রশ্মির দ্বারা অক্সিজেন গ্যাসটা ফট করে ভেঙে যায়, দুটো অণু এক একটা পারমাণবিক অক্সিজেন তৈরি করে। এবারে এই একটা পারমাণবিক অক্সিজেন আরেকটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে সৃষ্টি করে ওজোন গ্যাস। এইভাবেই দেখো ওজোন অণু উৎপন্ন হলো। ওজোন ফর্মুলা হচ্ছে O3, তোমরা সকলেই জানো। এইভাবে কিন্তু ওজোন অণু উৎপাদন হলো। এটাকে আমরা লিখতে পারি ওজোন অণু উৎপাদন। ওজোন অণু উৎপাদন। কিন্তু বিক্রিয়াটা এখানে গিয়ে শেষ হয়ে যায় না, বিক্রিয়াটা কিন্তু এরপরেও চলতে থাকে। ওজোন অণু উৎপাদন তো হলো, এবার ওজোন অণু উৎপন্ন হয়ে কি করবে? প্রথম কাজ তার কি? সূর্য থেকে যে ইউভি রশ্মিটা আসে সেটাকে শোষণ করে নেবে। তাহলে ওজোন অণুর মেন কাজ হচ্ছে ওজোন অণুটা সূর্য থেকে যে ইউভি রশ্মি আসলো সেটাকে শোষণ করে নিল।
ভালো কথা। তো শোষণ করে নিয়ে একটা গন্ডগোল পাকিয়ে দেয়, সেটা হচ্ছে সে আবার ভেঙে যায়, সাথে সাথে শোষণ করলো আর এরকম অক্সিজেন এবং অক্সিজেন পরমাণুতে ভেঙে গেল। ভালো কথা। এবার এই অক্সিজেন পরমাণুটা বসে থাকে না, সে আবার আরেকটা ওজোন অণুকে অ্যাটাক করে, সাথে সাথে সে 2 অণু অক্সিজেন গ্যাস তৈরি করে দেয়। এই প্রসেসটাকে বলা হয় ওজোন অণুর বিয়োজন। ওজোন অণুর বিয়োজন, এটাকে বলা হয় ওজোন অণুর উৎপাদন। তাহলে এই প্রসেসটা স্ট্র্যাটোস্ফিয়ারের যে 20 থেকে 30 কিলোমিটার রিজিয়নে সব সময় কন্টিনিউয়াস চলছে। একবার উৎপাদন হচ্ছে, সেই ওজোন অণুটা ইউভি রশ্মিকে শোষণ করছে, সেইটাকে আবার অক্সিজেন উৎপাদন করে দিচ্ছে, অক্সিজেনটা আবার রূপান্তরিত হচ্ছে ওজোন অণুতে, ওজোন অণুটা শোষণ করছে ইউভি রশ্মিকে, সেটা আবার অক্সিজেনে রূপান্তরিত হচ্ছে। এবার এই যে পুরো প্রসেসটা, এটা কিন্তু শৃঙ্খল ভাবে চলতে থাকে, এবং বায়ুতে ওজনের ঘনত্ব সাম্যাবস্থায় রাখে। মানে একবার ওজোন থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, একবার অক্সিজেন থেকে ওজোন তৈরি হচ্ছে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওজোন অণুর ঘনত্বকে ডবসন এককের সাহায্যে পরিমাপ করা হয়, যেটাকে ডিইউ লেখা হয়। ওজোন অণুর ঘনত্বকে কিন্তু ডবসন এককের সাহায্যে পরিমাপ করা হয়। তো এই বিক্রিয়াটা সব সময় কিন্তু একটা শৃঙ্খল বিক্রিয়ার মতো চলতেই থাকে, ফলে ওজোন অণুর ভারসাম্য কিন্তু বায়ুমণ্ডলে বজায় থাকে। ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হয় আরেকটা জায়গায়। প্রবলেমটা হচ্ছে ওজোন অণু নিজেদের মধ্যে ধ্বংস হচ্ছে, উৎপাদন হচ্ছে, ধ্বংস হচ্ছে, উৎপাদন হচ্ছে, ভালো কথা। কিন্তু আমরা এক্সট্রা কিছু উপাদান তৈরি করি যেটা ওজোন অণুকে ধ্বংস করতে সাহায্য করছে। ঠিক আছে, এবার সেই এক্সট্রা উপাদানগুলো কি কি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন, যেটা আমাদের মেনলি রেফ্রিজারেটর, হিমায়ক বিভিন্ন রকমের যে যন্ত্র রয়েছে, যেমন কুলার, ফ্রিজ, তারপরে তোমার অ্যারোসল, যে বিভিন্ন রকমের স্প্রে, এই সমস্ত থেকে এক ধরনের গ্যাস, বিষাক্ত পরিমাণে গ্যাস, সেটা হচ্ছে ক্লোরিন সমৃদ্ধ একটা গ্যাস, যেটাকে বলা হয় সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন, যেটা আরেকটা নাম হচ্ছে ফ্রেয়ন। এই ফ্রেয়ন বা ক্লোরোফ্লুরোকার্বনের মেন কাজ হচ্ছে ওজোন স্তরের উপরে চলে যায়, গিয়ে ওজোন স্তরকে ধ্বংস করে দেওয়া। ওজোন অণুকে বিয়োজন করতে সাহায্য করে এই সিএফসি, যেটা আমাদের ওজোন স্তর ধ্বংসের মেন কারণ। আর ওজোন স্তর ধ্বংস হলে বুঝতেই পারছো, আন্টার্কটিকা রিজিয়নে ওজোন স্তরের ছিদ্র পাওয়া গেছে, আর এখন এমনিও ওজোন স্তর আস্তে আস্তে পাতলা হতে থাকছে। তার ফলে কি ফলাফল রূপে একদম ডিরেক্ট ইউভি রশ্মি পৃথিবীতে চলে আসবে, ব্যাস, আর আমাদের মানে ভবলীলা সাঙ্গ করে দেবে। ঠিক আছে, তো ওজোন স্তর ধ্বংস কিভাবে হয় একটু দেখে নিই। তো প্রথম হচ্ছে ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা। এবং সিএফসি কোথায় কোথা থেকে পাওয়া যায় কি বললাম, রেফ্রিজারেটর, সমস্ত শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র, যেমন কুলার, ফ্রিজ, তারপরে এসি, এয়ার কুলার, তারপরে এয়ার কন্ডিশন, তারপরে হচ্ছে তোমার অ্যারোসল স্প্রে জাতীয় বিভিন্ন রকমের স্প্রে, যেগুলো প্লাস্টিক কারখানায় ব্যবহার করা হয়, সেই সমস্ত জায়গা থেকে এই ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু উৎপাদন হয়। তো এটার নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, এটার আরেকটা নাম হচ্ছে ফ্রেয়ন। ওকে, তো ক্লোরোফ্লুরোকার্বনের সংকেত হচ্ছে CFCl3, যেটা উৎপন্ন হয়ে এই সমস্ত শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র থেকে উৎপন্ন হয়, নির্গত হয়ে ওপরে চলে যায়, স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নে চলে যায়। স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নে গিয়ে সেই ইউভি রশ্মি দ্বারা, ইউভি রশ্মি সেখানে রয়েছে, সূর্য থেকে আগত হচ্ছে, আসছে আর কি, ইউভি রশ্মির দ্বারা ভেঙে যায় CFCl2 এবং ক্লোরিন পরমাণু সৃষ্টি করে। মানে এটা বিভাজিত হয়েছে। এই ক্লোরিন পরমাণুটাকে বলা হয় সক্রিয় ক্লোরিন পরমাণু। সক্রিয় ক্লোরিন পরমাণুটার ভীষণ অ্যাক্টিভিটি বেশি। এই ক্লোরিনটা সাথে সাথে একটা ওজোন অণুকে অ্যাটাক করে এবং তৈরি করে ক্লোরিন অক্সাইড। এই বিক্রিয়াটা এবছর পরীক্ষায় এসেছিল, ক্লোরিন অক্সাইড এবং অক্সিজেন গ্যাস। ঠিক আছে, এই ক্লোরিন অক্সাইডটাও সক্রিয়, মানে এও কিন্তু বসে থাকে না। এবং ক্লোরিন অক্সাইডটা সাথে সাথে অপর একটা ওজোনকে অ্যাটাক করে এবং তৈরি করে সক্রিয় ক্লোরিন প্লাস 2O2। এবার খেয়াল করে দেখো,
ক্লোরিন অক্সাইড থেকে কিন্তু পুনরায় আবার একটা সক্রিয় ক্লোরিন উৎপন্ন হয়ে গেছে, এটা পুনরায় আবার একটা ওজনকে অ্যাটাক করবে, এই বিক্রিয়াটা হবে, এই ক্লোরিন অক্সাইড পুনরায় আবার ক্লোরিন তৈরি করবে, সেটা আবার তৈরি হবে, এর ফলে এই বিক্রিয়াটাও কিন্তু একদম চক্রাকারে চলতে থাকে, চক্রাকারে বাবা চক্রাকারে চলতে থাকে। ঠিক আছে, এই বিক্রিয়াটা চক্রাকারে চলতে থাকে, ফলে ওজোন স্তরকে কিন্তু ক্রমাগত ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তো তার মানে খেয়াল করো, ওজোন অণু তো আপনা আপনি বিয়োজিত হচ্ছে এই বিক্রিয়াটায়, আপনা আপনি বিয়োজিত হচ্ছে নিজেদের ভারসাম্য রক্ষার জন্য, কিন্তু কেউ একটা এক্সট্রা রিয়েজেন্ট এসে আবার ওজোন অণু বিয়োজিত করতে সাহায্য করছে, ফলে উৎপাদন কম হচ্ছে, ধ্বংস বেশি হচ্ছে, ফলে আস্তে আস্তে স্তরটা পাতলা হয়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু ওজোন অণু বা ওজোন স্তরটা আস্তে আস্তে ধ্বংসের পথে এগোচ্ছে। তা শুধুমাত্র কি সিএফসি এটার জন্য দায়ী? একদমই না। সিএফসি ছাড়াও যেটা এটার জন্য দায়ী সেটা হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, নাইট্রিক অক্সাইড বা নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন ডাই অক্সাইড, এগুলো কিন্তু ওজোন অণুকে ধ্বংস করতে বিশেষ পরিমাণে সাহায্য করে। ঠিক আছে, তো এই নাইট্রিক অক্সাইডটা দিয়ে আমি কাজ করি। তো নাইট্রিক অক্সাইডটা খেয়াল করো মেনলি কোথা থেকে পাওয়া যায়, বিভিন্ন রকমের গ্যাসিয়াস, বিভিন্ন ধরো কলকারখানা ইত্যাদি থেকে উৎপন্ন হয়। এছাড়াও জেট প্লেন থেকে কিন্তু নির্গত হয় এই নাইট্রিক অক্সাইড গ্যাসটা, এটার নাম হচ্ছে NO বা নাইট্রিক অক্সাইড। ওকে, এই গ্যাসটা কোথা থেকে নির্গত হয়? জেট প্লেন যে যায় স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়ন দিয়ে, সেখান থেকে কিন্তু এই নাইট্রিক অক্সাইড নির্গত হয়, খুব দূষক গ্যাস। এই নাইট্রিক অক্সাইড কি করে দেখো, ওজোন অণুকে গিয়ে অ্যাটাক করে। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ওই জেট প্লেন থেকে নির্গত হলো, সাথে সাথে একটা ওজোনকে অ্যাটাক করলো এবং তৈরি করলো নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। ভাবো, ওজোন অণুটাকে ভেঙে দিল, উৎপন্ন করলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বসে থাকে না, সে আবার আরেকটা ওজনকে গিয়ে অ্যাটাক করে এবং উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড প্লাস 2O2। খেয়াল করে দেখো, আবার নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়ে গেছে, এইটা আবার আরেকটা ওজনকে অ্যাটাক করবে, আবার নাইট্রোজেন অক্সাইড তৈরি করবে, আবার নাইট্রোজেন অক্সাইড আরেকটা ওজনকে অ্যাটাক করবে, এইভাবে এই প্রসেসটা ক্রমাগত চক্রাকারে চলবে। তার মানে বুঝতেই পারছো যে নাইট্রোজেনের অক্সাইড এবং সিএফসি গ্যাস কি হারে ওজনকে অ্যাটাক করে ধ্বংসের পথে নিয়ে আসছে। তো এই বিক্রিয়াগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটা আমাদের অলরেডি এবারে মাধ্যমিকে চলে এসেছে। তো নাইট্রোজেনের বিক্রিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফার্দার 2025-এর পরীক্ষার জন্য। এছাড়াও কিন্তু ওজোন অণুর যে এই বিক্রিয়াটা রয়েছে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ওজোন স্তর দেখতে পাচ্ছি এত ধ্বংস হচ্ছে, তার ফলে আমাদের মানব জীবনে বা জীবজগতে কিরকম কি এফেক্ট পড়তে পারে। তো তুমি ভাবতেই পারছো যে ওজোন স্তর পাতলা হয়ে যাচ্ছে, ফলে ইউভি রশ্মি ইজিলি প্রবেশ করতে পারবে একদম পৃথিবীতে। তো ইউভি রশ্মি প্রবেশ করার ফলে কি হবে, ব্যাস আমাদের স্কিন ক্যান্সার দেখা দেবে। দেখতেই পাচ্ছ চামড়ার ক্যান্সার বিভিন্ন রকম, এখন দেখবে স্কিন ক্যান্সার থেকে শুরু করে এগুলো প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। দেখবে কালার তামাটে হয়ে যাচ্ছে, আমাদের বেরোলেই ট্যান পড়ে যাচ্ছে, প্রচন্ড প্রবলেমেটিক হচ্ছে এটা। তো ইউভি রশ্মির প্রভাবে কিন্তু আমাদের স্কিন ভীষণ পরিমাণে ড্যামেজ হতে পারে, আমাদের চোখে ছানি পড়তে পারে। এছাড়াও কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেও প্রচন্ড সালোক সংশ্লেষ, মানে ক্লোরোফিলের ওপরে এফেক্ট ফলে পাতার কালার বিবর্ণ হয়ে যাচ্ছে, ফলে সালোক সংশ্লেষ করতে পারছে না এরা। শুধু তাই নয়, আমাদের পৃথিবীর উষ্ণতা ক্রমাগত বাড়িয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ পৃথিবীর জলবায়ুর পরিমাণ পরিবর্তন করে দিতে পারছে। এছাড়াও তোমার বিভিন্ন পরিমাণে রোগ উদ্ভব করতে পারে। তো সেটা কিন্তু ওজোন অণু ধ্বংসের মেন প্রভাব। এই ওজোন অণুকে ধ্বংস থেকে বাঁচার জন্য আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সিএফসি উৎপাদন বন্ধ রাখতে হবে, মানে এসি কম চালাও, তো ক্লোরিন জাতীয় বিভিন্ন রকমের যে উৎসগুলো রয়েছে সেগুলোকে আমরা কম ইউজ করব, প্রচুর পরিমাণে গাছ লাগাবো। দেখো এখনকার দিনে এমন একটা হয়ে গেছে যে এসি মানে না চালালে হয়তো গরমকালে থাকাই যাবে না, তো তাই জন্য প্রচুর গাছ লাগাও। যে গাছের একমাত্রই মানে গাছ লাগানোটাই হচ্ছে আমাদের পৃথিবীটাকে বাঁচিয়ে রাখার তোমার একমাত্র রাস্তা, কারণ গাছই একমাত্র সমস্ত দূষক গ্যাসগুলোকে নিজের দেহে শোষণ করে নিতে পারে। ঠিক আছে, তো সেই জন্য প্রচুর পরিমাণে মানে প্ল্যান্টেশন করো, প্রচুর গাছ লাগাও, তাতে পৃথিবী কিন্তু অনেক ভালো থাকবে। তো ওজোন স্তর ধ্বংসও কিন্তু প্রচুর পরিমাণে রোধ করা সম্ভব হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওজোন স্তর ধ্বংসের প্রভাব। এবং আমাদের যেটা লাস্ট ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ গ্রিন হাউস এফেক্ট। তো গ্রিন হাউস এফেক্ট জানতে গেলে আমাকে গ্রিন হাউস ব্যাপারটা কি সেটা জানতে হবে।
তোমরা পড়েছো ছোটবেলায়, গ্রিন হাউস মানে হচ্ছে ওই শীত প্রধান দেশে তো চাষবাস করা তো খুবই প্রবলেম হয়, কারণ পুরো বরফের রিজিয়ান থাকে। তো সেই সমস্ত জায়গায় চাষবাস করার জন্য এক ধরনের কাচের ঘর আবিষ্কার করা হয়। সেই কাচের ঘরের মধ্যে চাষবাস ইজিলি করা যাবে। কিভাবে করা যায়? তো সেই সমস্ত কাচের ঘরে সূর্যরশ্মি ইজিলি প্রবেশ করতে পারে, ক্ষুদ্র তরঙ্গ রূপে সূর্যরশ্মি প্রবেশ করে। এবার প্রবেশ করে প্রথমে মাটিটাকে গরম করে দেয়, কারণ সবার আগে মাটি গরম হয়, ঠিক আছে? তো মাটি গরম হয়ে গিয়ে সেই মাটি তো বেশিক্ষণ গরম থাকতে পারে না, মাটিটা কি করে সেই তরঙ্গ বা সেই তাপ শক্তিটাকে দীর্ঘ তরঙ্গ রূপে আস্তে আস্তে বিকিরণ করে দেয়, ঠিক আছে? তো বিকিরণ হয়ে কাচের ঘর থেকে বেরিয়ে যেতে পারবে, কারণ সূর্যরশ্মি কাচের ঘর ভেদ করে ঢুকেছে ক্ষুদ্র তরঙ্গ রূপে। তারপরে মাটিটা গরম করেছে, মাটিটা কিছুক্ষণ গরম থাকার পর সেই তাপ শক্তিটাকে ও চারপাশে আবার বিকিরণ করে দিয়েছে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ রূপে। এবার তরঙ্গটা আস্তে আস্তে তো কাচের ঘর থেকে বেরিয়ে মহাশূন্যে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু না, কাচ হচ্ছে এমন একটা পদার্থ যেটা ক্ষুদ্র তরঙ্গকে ঢুকতে দেয় কিন্তু বৃহৎ তরঙ্গকে বেরোতে দেয় না। ফলে তরঙ্গ মানে তাপ শক্তি ঢুকছে বাট বেরোতে পারছে না। তো তার জন্য ঘরটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। ফলে বাইরে শীত থাকার ফলেও ভেতরে কিন্তু গরম থাকবে ঘরের ভেতরে, ফলে ওই জায়গাটা ইজিলি চাষবাসের উপযোগী হয়ে উঠবে। এই এই প্রসেসটাকে বলা হয় গ্রিন হাউস। এই পুরো প্রসেসটাই আমাদের পৃথিবীতেও হয়ে চলেছে। তার কি কারণ? আমাদের পৃথিবীতে কিছু পরিমাণে গ্যাস রয়েছে, যেমন দূষক গ্যাস আর কি, যেমন আমি লিখে দিয়েছি কার্বন ডাইঅক্সাইড, যার পরিমাণ সব থেকে গ্রিন হাউসের জন্য সব থেকে বেশি দায়ী, মানে 50% হচ্ছে CO2 দায়ী। 50% দায়ী হচ্ছে CO2। এই গ্রিন হাউস মানে এই জন্যই বলা হয় গ্রিন হাউসের প্রধান গ্যাস হচ্ছে CO2। তার কারণ CO2-র মাত্রা আমাদের পৃথিবীতে প্রচুর পরিমাণে বেশি। দেদার লোকে কয়লা জ্বালাচ্ছে, দেদার উনান জ্বালাচ্ছে, গাছ কাটছে, মানে যানবাহন চালাচ্ছে, কলকারখানা থেকে CO2 বেরোচ্ছে। CO2-র পরিমাণ পৃথিবীতে সব থেকে বেশি, মানে দূষক গ্যাসের মধ্যে সব থেকে বেশি। এছাড়া মিথেন, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি গ্যাসগুলোর একটা ক্ষমতা রয়েছে। তারাও কি করে ওই রকম দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য তাপ শক্তিকে, যেটা মাটি থেকে বিকিরণ হয়ে গেছে, তারাগুলোকে সে সমস্ত তরঙ্গকে নিজেদের দেহে শোষণ করতে পারে। মানে পৃথিবীতে সূর্যরশ্মি এসে পড়ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য রূপে, ভূপৃষ্ঠ গরম হচ্ছে, যে না কিছুক্ষণ পর সেগুলো বেরোতে চাইছে, ওই সমস্ত গ্যাসগুলো যেটা ট্রপোস্ফিয়ার রিজিয়নে রয়েছে, সেই গ্যাসগুলো কি করছে ওই তরঙ্গটাকে নিজেদের দেহে শোষণ করে নিচ্ছে। ফলে কি ওই রিজিয়নটা গরম করে দিচ্ছে। এই গরম করার প্রসেসটাই হচ্ছে গ্রিন হাউস এফেক্ট বলা হয়। তো এটা কিন্তু একটা ভালো দিক। যদি গরম নাই করতো, ধরো এই পুরো পৃথিবীতে কোনো দূষক গ্যাস নেই, পুরো একদম ফ্রেশ পৃথিবী, তো কার্বন ডাইঅক্সাইড নেই, কিচ্ছু নেই, তো কেউ গরম করছে না, মানে সূর্য থেকে তাপ আসছে, মাটি গরম হচ্ছে, কিছুক্ষণ পর আবার মাটি থেকে ফিরে চলে যাচ্ছে তাপটা, তাহলেও কিন্তু আমাদের একটা প্রবলেম হতো। মানে গ্রিন হাউস এফেক্টটা যদি পৃথিবীতে অ্যাবসেন্ট থাকতো, নাই থাকতো, তাহলে কিন্তু এই পৃথিবীটা পুরোটাই একটা বরফের গোলাকার সৃষ্টি হতো। এই যে এটা কিন্তু একটা গ্রিন হাউসের মানে গ্রিন হাউসের উপযোগিতা, সরি। তার কি কারণ? গ্রিন হাউস গ্যাসগুলো থাকার কারণেই কিন্তু পৃথিবীতে মানুষ্য সমাজ থেকে জীবজগৎ, উদ্ভিদ জগৎ বেঁচে থাকতে পারছে। তার কারণ যদি নাই থাকতো এই সমস্ত গ্যাসগুলো, তাহলে কেউ গরম করার মতো কেউ থাকতো না পৃথিবীকে। মানে পৃথিবীর উষ্ণতাটা একেবারে -30 ডিগ্রিতে পৌঁছে যেত, মানে এর উষ্ণতা প্রায় -30 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাতো, যেখানে কোনো মানুষ্য জগৎ, জীবজগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ থাকা কিন্তু একদম অনুপযোগী। এখন পৃথিবী একটা বরফ কুণ্ডে পরিণত হতো। তো এই কারণে গ্রিন হাউস থাকা কিন্তু দরকার আছে। কিন্তু গ্রিন হাউস গ্যাসগুলো যদি বেশি পরিমাণে থাকে, তাহলে আবার কি, তাহলে পৃথিবীকে বেশি গরম করে দিচ্ছে। তো সেটা কিন্তু একটা বাজে দিক, যেটা এখন আমাদের হচ্ছে। আমরা প্রচুর পরিমাণে মানে জীবাশ্ম জ্বালানি জ্বালাচ্ছি, মানে কয়লা, কাঠ, পেট্রোলিয়াম, গাড়ি চালাচ্ছি, মানে মানে গাদা গাদা ধোঁয়া উৎপন্ন করছি, এত দূষণ করছি যে গ্রিন হাউস গ্যাসগুলোর মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে। এবার অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে কি হবে? তারা তো বেশি পরিমাণে তাপ নিজেদের দেহের মধ্যে ধরে রাখছে, ফলে পৃথিবী কিন্তু আস্তে আস্তে গরম হয়ে চলেছে, যেটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। যেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলোর অতিরিক্ত পরিমাণে থাকার কারণে কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর মাত্রা দিনকে দিন বেড়ে যাচ্ছে। এবং দিনকে দিন বেড়ে গেলে আমাদের প্রবলেম কি হবে? গ্লোবাল ওয়ার্মিং হওয়া কিন্তু খুবই খারাপ একটা দিক, কারণ পৃথিবীর উষ্ণতা প্রত্যেক বছর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। বুঝতেই পারছো, এবছর যদি 42 থাকে, পরের বছর দেখতে 43 হয়ে গেছে। মানে প্রত্যেক বছর কিন্তু ক্রমাগত পৃথিবীর উষ্ণতা বাড়ছে, যা মানে গরম একেবারে অসহ্য হয়ে দাঁড়াচ্ছে। তার জন্য প্রত্যেক ঘরে এসি আছে, যেটা আরো আমাদের ক্ষতি করছে, ইউভি রশ্মিকে CFC প্রোডাকশন করছে। তো আমরা গ্রিন হাউস এফেক্টের প্রভাবগুলো জানবো, যে গ্রিন হাউস এফেক্ট যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। ফার্স্ট হচ্ছে পৃথিবীর উষ্ণতা ক্রমাগত বাড়তে থাকবে, যার ফলে প্রচুর জীবজগৎ, মানে প্রচুর যে মানে প্রাণী আছে অনেক, যেমন চড়ুই পাখি থেকে শুরু করে বিশেষ প্রাণীরা
অবলুপ্ত হয়ে যাচ্ছে, যারা এত গরম সহ্যই করতে পারছে না। এমনকি মানুষের পক্ষেও এত গরম সহ্য করা যাচ্ছে না। কি প্রচুর বয়স্ক মানুষ সানস্ট্রোক করে, প্রচুর মানুষ মারা যায়, স্ট্রোক হয়ে যায় গরমে। তো এইটা হচ্ছে কিন্তু খুবই খারাপ একটা এফেক্ট যদি বিশ্ব উষ্ণায়নের মাত্রা ক্রমাগত বাড়তেই থাকে। এছাড়া কি, এছাড়া হচ্ছে আমাদের গরম যদি ক্রমাগত বাড়তে থাকে, আমাদের যে হিমবাহ রয়েছে, হিমবাহ আস্তে আস্তে গলতে শুরু করবে, সেখান থেকে জল উৎপন্ন হবে, ফলে পুরো বরফ গলে কোথায় পড়বে? সমুদ্রে এসে পড়বে। এমনি আমাদের পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তো সমুদ্রের জলের পরিমাণ যদি আরো বাড়তে থাকে তো আস্তে আস্তে স্থলভাগটা পুরোপুরিভাবে ডুবে যাবে, ফলে স্থলের আর কোনো অস্তিত্বই থাকবে না, পুরোটাই জলাভূমি হয়ে যাবে। তো এই একটা কিন্তু মহাপ্লাবন সৃষ্টি হতে পারে, মানে সুনামি আসতে পারে, বিশাল পরিমাণে প্রবলেম এটা হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে। এছাড়া সমুদ্রের জল যদি ক্রমাগত এগিয়ে আসতে থাকে, মানে সমুদ্রের জলের পরিমাণ যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে কি সেগুলো চাষের জমিতে এসে পৌঁছাবে, তাহলে চাষের লবণাক্ত জল চাষের জমি খুবই ক্ষতি করবে, কারণ অনুপযোগী চাষের করে দেবে, তো অনুর্বর করে দেবে জমিটাকে, তো সেটা একটা ব্যাড এফেক্ট। এছাড়া প্রচুর রোগ হতে পারে, প্রচুর এই যেমন বললাম যে প্রচুর মানুষ মারা যেতে, সানস্ট্রোক হয়ে যায়, প্রচুর রোগের উদ্ভব হতে পারে। তো তাই জন্য কিন্তু মানে গ্রিন হাউস এফেক্ট যাতে না হয়, যাতে কম হয়, সেদিকে একটু আমাদের খেয়াল রাখা উচিত। অর্থাৎ এটাকে আমরা খেয়াল কিভাবে রাখবো, কিভাবে আমরা এই গ্রিন হাউস এফেক্ট কমাতে পারবো, তার মেন কার্যকলাপ হচ্ছে আমাদের গাছ লাগাতে হবে, যাতে মানে গাছেরাই কিন্তু কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি শোষণ করতে পারে। তো তার জন্য যত বেশি আমরা প্ল্যান্টেশন করব, তত বেশি আমাদের গ্রিন হাউস গ্যাসগুলোর মাত্রা পৃথিবী থেকে কমতে থাকবে। সরি। এছাড়া কি, যাতে আমাদের জীবাশ্ম জ্বালানিগুলো না ব্যবহার হয়, যেমন কয়লা এই সমস্ত ব্যবহার না করে আমরা তার বিকল্প কোনো শক্তি, যেমন আমরা বিকল্প শক্তি অলরেডি এসেছে, দ্যাট ইজ এলপিজি, সিএনজি, এগুলো কিন্তু কম দূষক গ্যাস, মানে কম দূষণ করে এরা। কয়লা দেখবে প্রচুর ধোঁয়া উৎপন্ন করে, কিন্তু গ্যাস থেকে সেরকম, মানে এলপিজি জ্বালালে আমরা যেটা রান্নার গ্যাস ইউজ করি, সেখানে কিন্তু বেশি পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়ই না, সেটা একটা ভালো দিক। কিন্তু তাও আমাদের বিকল্প কোনো শক্তি উৎস, যেরকম সৌরশক্তি, বায়ু শক্তি, এই সমস্ত শক্তি উৎসগুলোকে কিন্তু ব্যবহার করা উচিত, যেটা আমাদের মানে আমরা দুটোকেই ব্যবহার করব, শুধুমাত্র বিকল্প শক্তির উপর মানে ভরসা করলে হবে না, দুটোকেই যাতে প্যারালালি আমরা ইউজ করতে পারি সেদিকে মাথায় রাখতে হবে। এছাড়া আমাদের নিজেদের সচেতন হতে হবে যে আমরা যাতে মানে সচেতনভাবে সেই সমস্ত শক্তি উৎসগুলোকে ব্যবহার করব, সেই রকম চিন্তাভাবনা আমাদের কিন্তু তৈরি করা উচিত। তো এই হচ্ছে আমাদের গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা। এগুলো তোমরা পয়েন্টসগুলো আমি লিখে দিয়েছি, এছাড়াও কিন্তু পয়েন্টসগুলো তোমরা বইতে পেয়ে যাবে। আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম, কারণ হচ্ছে এইবারে এই টপিক থেকে কোনো রকমের মাধ্যমিকে কোশ্চেন আসেনি, বিশ্ব উষ্ণায়ন থেকে কোনো কোশ্চেন আসেনি, আর গ্রিন হাউস এই সমস্ত থেকে কোশ্চেন আসেনি। তো আমাদের একটা টেন্ডেন্সি থাকে পরের বছর হয়তো এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে এগুলোই ছিল আজকের জন্য এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো চলো তাহলে আজকের জন্য আপাতত এটুকুই, আবার নেক্সট ক্লাসে আমি আরেকটা কোনো মোস্ট ইম্পর্টেন্ট টপিক অন্য একটা চ্যাপ্টার থেকে নিয়ে আসবো তোমাদের জন্য। চলো ভালো থেকো, আর তোমাদের সবার পড়াশোনা খুব ভালো চলুক। 2025-এর যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট, তারা কিন্তু দয়া করে আর ফাঁকিবাজি না মেরে এখন থেকে কিন্তু পড়াশোনাটা দয়া করে শুরু করে দাও, নাহলে কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে হাবুডুবু খাবে, কারণ এতগুলো সাবজেক্টের রিভিশন দেওয়া, সেগুলো কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। তো তাই জন্যই বলছি একটু তাড়াতাড়ি করে ভালোভাবে ফাঁকিবাজি না মেরে শুরু করে দাও পড়াশোনা। চলো, বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ, টাটা।